সালামু আলাইকুম সবাইকে। আমি আসলে প্রথমত তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমাদের আসলে একটু জানোই তো সো কল্ড ওয়াইফাই এর একটু প্রবলেম। আমরা হচ্ছে ওয়াইফাইটা খুব দ্রুতই চেঞ্জ করার সিদ্ধান্ত নিছি, কিন্তু এখন ধরো মাসের তো একদম কত তারিখ যেন আজকে, সাদিক আজকে কয় তারিখ? 19 তারিখ মনে হয়েছে। 19 তারিখ তো আর চাইলে একটা ওয়াইফাই অফ করা যায় না। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে, তাও আমরা দেখি কি করা যায়। আশা করি সব আমরা হচ্ছে ওয়াইফাইটা ভাই আরেকটু জুম করেন, আরেকটু জুম করেন, কি করা যায় আরেকটু জুম। আশা করি সব আমরা হচ্ছে ওয়াইফাইটা ভাই আরেকটু জুম করেন, আরেকটু জুম করেন, কি করা যায় আরেকটু জুম। আশা করি সব ওকে। বাট লাইট ভাই অনেক বেশি, লাইট হচ্ছে কমাই দিতে হবে। দেখি তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে খুবই দুঃখিত। প্রথমত আসলে আমার নিজেরও মন ভালো না এসব কারণে। এখন ঠিক আছে ভাই? আমরা হচ্ছে ওয়াইফাইটা খুব দ্রুতই চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি। এখন ঠিক আছে ভাই? আজকে আমি আপনার ফার্স্ট ক্লাস করব। থ্যাংক ইউ ফর জয়নিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, লাইট ফার্স্ট ক্লাস করব। থ্যাংক ইউ ফর জয়নিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাই, ওদিকে কি দুইটা একসাথে? এটা না মানা করা হয়েছিল যে দুইটা কেন অন্তর্ভাবে বসতে পারে। আচ্ছা যাই হোক, তোমরা সবাই কি অবস্থা, কে কেমন আছো এটা কাইন্ডলি একটু জানাও আমারে। আমার অবস্থা খুব একটা ভালো না, আমি খুবই আসলে হতাশাগ্রস্ত আছি। আমি হচ্ছে খুবই হতাশাগ্রস্ত। আমার আসলে কিছু বলার নাই, বুঝতে পারছো? আমার মন খুবই খারাপ, আমার মন খুবই খারাপ। তোমরা হচ্ছে প্রথমত আগে লাইভটা শেয়ার করো। তোমরা আগে হচ্ছে লাইভটাকে দ্রুত শেয়ার করে ফেলো, তারপর হচ্ছে বাকি কথাবার্তা বলবো। বাকি কথাবার্তা হচ্ছে আজকে লাইভটা শেয়ার করো, তারপর বলতেছি আমি। এবং আমি আরেকটা জিনিস করি, আমার আমার হচ্ছে টেলিগ্রাম যে গ্রুপ আছে আমাদের চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমি এই যে মানুষজন আমার খুঁজতেছে, আল্লাহ। আমি ভাই আন্তরিকভাবে দুঃখিত তোদের কাছে, আন্তরিকভাবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। আদাব ভাই। আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, ডেইজি দাস অলরেডি একটা জোস কাজ করছে। তো তোমরা হচ্ছে সবাই যে জিনিসটা করবা, যে তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে। এবং আজকের ক্লাস আমি কেন করব, দেখো আমি হচ্ছে পুরো একটা জিনিস হচ্ছে সুন্দরভাবে লিখে রাখছি। কারণ একটা ক্লাস আমি কেন করব ভাই, একটা ক্লাসের তো আমার অবশ্যই পড়া বোঝার খোরাক থাকতে হবে, একটা ক্লাসের তো আসলে ইম্প্যাক্ট থাকতে হবে। তো আমি আমার ক্লাসগুলোতে চেষ্টা করি প্রত্যেকটা জিনিসের ইম্প্যাক্ট মেনটেন করার, যে আজকের ক্লাসের ইম্প্যাক্ট কি, বুঝতে পারছো? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই হচ্ছে লাইভটাকে দ্রুত শেয়ার করে দাও, এবং আমাদের হচ্ছে সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ মেনশনকারী কিন্তু প্রত্যেক ক্লাস থেকে একজন করে হচ্ছে টি শার্ট পায়। বিশেষ করে আমার ক্লাসের ক্ষেত্রে আমি দিয়েই থাকি সবসময় টি শার্ট। যেমন গত ক্লাসেও একটা ছেলে পাইছে আমার যতদূর মনে পড়ে, আমার ক্লাস থেকে আর কি। এবং আজকের ক্লাস থেকে কে পাবে সেটা আসলে ডিপেন্ড করবে। ওকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি অবস্থা, সবাই কেমন আছো, এবং কে কোথা থেকে জয়েন করছো একটু জানো। সবাই হচ্ছে কে কোথা থেকে জয়েন করছো একটু কমেন্টে জানাই দাও যে ভাই আমি এদিক থেকে জয়েন করছি। কে কোথা থেকে জয়েন করছে? বসে থাকতে থাকতে শেষ। আমি আসলে এক্সট্রিমলি সরি, আমি আসলে তোমাদের কাছে আসলেই সরি যে আমার আসলে এদিকে সিস্টেমের ফল্ট, এদিকে আসলে ওয়াইফাইতে একটু প্রবলেম হয়েছে। আমি এখন ডেটা দিয়ে ক্লাস নিচ্ছি, কারণ আসলে ওয়াইফাই কখন আসবে দেন আমরা ক্লাস শুরু করব আমরা আসলে। ওকে জোস। ফেনী, আসলে আমার বাসা কিন্তু কুমিল্লাতে, সো ফেনী কুমিল্লা কিন্তু কাছাকাছি বলা যায়। ওকে, সো তোমরা হচ্ছে একটু লাইভটাকে দ্রুত শেয়ার করে দাও। তোমরা লাইভটাকে দ্রুত শেয়ার করে দিলেই হচ্ছে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিব। কোনো প্যারা নাই, আজকের ক্লাসে আমরা একদম এ টু জেড সবকিছু শেষ করার চেষ্টা করব, সবকিছু। ওকে, তো তোমরা আমার কথাবার্তাও ঠিকভাবে শুনতেছো কিনা, যে ভাইয়া হ্যাঁ আপনার কথাবার্তা আমি ঠিকভাবে শুনতেছি অ্যান্ড হোয়াট নট,
এগুলো হচ্ছে একটু কমেন্টে জানাই তো যে না ভাই আমি আপনার ক্লাস হচ্ছে সুন্দরভাবে শুনতেছি, একটু এটা কমেন্টে জানাও যে আমার ক্লাস তোমরা ঠিকভাবে শুনতেছো না। যশোর ময়মনসিং, আরে জোস, আমি তো ময়মনসিং থেকে ক্লাস নিতেছি। ওকে, ঠিক আছে, আমার কথাবার্তা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা? অল ক্লিয়ার ভাইয়া, অল ক্লিয়ার। আচ্ছা, ওকে জোস, ঠিক আছে, তাহলে যেহেতু কথাবার্তা সবকিছু ক্লিয়ার। আসসালামু আলাইকুম ভাই, সিটিজি থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি কুড়িগ্রাম থেকে জয়েন করছি। জোস। ইব্রাহিম ভাই কি অবস্থা? আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, কি অবস্থা? কি অবস্থা ভাই একটু জানান, শুরু করতে পারেন ভাই। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সারা, কি অবস্থা তোমার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এবং এই ক্লাসটার মধ্যে আসলে ভাই কেন করব, দেখো আমি প্রথম পয়েন্টে লিখছি যে আজকের ক্লাস কেন করব। আমার তো এত সময় নাই ভাই, আমি মিম শেয়ার করবো, আমি দুষ্টামি করবো, আমি হচ্ছে অন্য কিছু করবো, বাট আমি ক্লাস করবো না। আজকের ক্লাস কেন করবা এই জন্য হচ্ছে, দেখো আমি সব কিছু লিখে রেখেছি। আজকের ক্লাসে আমরা 7টা জিনিসের মধ্যে থেকে অনেক ডেপথে যাব। ওকে, প্রথমত হচ্ছে আমরা অবস্থান নির্ণয় করব। কার অবস্থান? এসপিডিএফ, কোন মৌলের অবস্থান কোথায়, সোডিয়ামের অবস্থান কোথায়, ক্লোরিনের অবস্থান কোথায়, স্টেনিয়ামের অবস্থান কোথায়, স্ক্যান্ডিয়ামের অবস্থান কোথায়, ভ্যানেডিয়ামের অবস্থান কোথায়, জিঙ্কের অবস্থান কোথায়, এইসব জিনিসপত্র নিয়ে কথাবার্তা হবে। পর্যায়বৃত্ত ধর্ম মানে কি? পর্যায়বৃত্ত ধর্ম কিন্তু একটা ভাস্ট কথাবার্তা। এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কি কি আছে ভাইয়া বলো দেখি? এই পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কিন্তু আছে আসলে আয়নিক, আচ্ছা থাক, আণবিক ব্যাসার্ধ আছে, ইলেকট্রন আসক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, এই ব্যাপারগুলো হচ্ছে আর পড়াশোনা করবো। তাছাড়া হচ্ছে মৌলের অক্সাইড ধর্ম, কে পলি অক্সাইড, কে হচ্ছে অম্লীয় অক্সাইড, কে ক্ষার অক্সাইড, কে সাব অক্সাইড, কে পার অক্সাইড। তারপর হচ্ছে বন্ধন, বন্ধন তো আরো ভাস্ট টপিক, আয়নিক, সমযোজী, সন্নিবেশ সমযোজী, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন, আরো কত কি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে সংকরের, এবং আরো একটা ইম্পর্টেন্ট টপিক আছে সেটা হচ্ছে ফাজানের নীতি। এই জিনিসপত্রগুলো আজকে আমরা পড়বো। তাছাড়াও আর একটা এমসিকিউ কিন্তু অনেক 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 জায়গায় আসে যে অমুক যৌগের মধ্যে কোন কোন বন্ধন আছে, তাহলে বন্ধন সংখ্যা নির্ণয়, এটা কিন্তু ভাইয়া তোমাদের রিটেনের জন্য চলে আসতে পারে। এটা কিন্তু ভাইয়া তোমাদের রিটেনের জন্য চলে আসতে পারে, রিটেনের জন্য কি চলে আসতে পারে। ওকে, এছাড়া সংকরায়ন, এটা হচ্ছে রিটেনের জন্য বেশ ইম্পর্টেন্ট, রিটেন। ওকে, তারপরে এমসিকিউর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্টই, ফাজানের নীতি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে আজকের ক্লাসে আমরা জিরো টু অ্যাডভান্স সব কিছু নিয়ে কথাবার্তা শুরু করবো। আচ্ছা, লাল কালি কি দেখা যায় কিনা? আচ্ছা ভাই, এই ক্লাসগুলো দিয়ে কি অন্য ভার্সিটি কভার হবে কিনা? আমরা হচ্ছে বেসিক্যালি বিশ্বাস করি ঢাবির প্রিপারেশনকে মাদার প্রিপারেশন বলা হয়। তাহলে এই ক্লাসগুলো করে তোমার ধরো ঢাবির ক্লাসগুলো করে জিএসটি আর এগ্রি কভার করাটা একটু টাফ, কারণ জিএসটি আর এগ্রি ক্ষেত্রে হচ্ছে কি, যারা ধরো তোমরা মেডিকেলের প্রিপারেশনও, তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে অ্যান্সার করতে হয়। সো এই ব্যাপারগুলো কিন্তু একটু থাকে, কিন্তু ঢাবির ক্লাসগুলো করলে তুমি ঢাবি, জাবি, রাবি মোটামুটি একটা কম্প্যাক্ট প্রিপারেশন পাবা। এবং আমাদের ক্লাস থেকে আমরা এতটুকু এনশিওর করতে পারি যে তুমি একটা বেস্ট আউটপুট পাবা। ওকে, কালারফুল ক্লাস, অনেক ইনফরমেশন জানতে পারো, মনোযোগ দিয়ে ক্লাস করো। ভাই আজকে কি ফুল চ্যাপ্টার শেষ করবো? অবশ্যই আমার ক্লাসে ভাই আমি যত গুছিয়ে পড়ানো যায়, রেড কালার দেখা যায় না। ওকে, আমি রেড কালার আর নিব না। সো এখন চলো আমরা আর ডিলে না করে আমাদের মেইন কথা শুরু করি। ওকে, সো আমি আমার ইন্ট্রোটা দিই। আমার নাম হচ্ছে শিহাব, আমি পড়াশোনা করছি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে, এটা তোমরা সবাই জানো। আমার নাম হচ্ছে শিহাব, শিহাব ভাই আজকের ক্লাসটা নিবে। ওকে, তো আমরা পুরাটা জিনিসের মধ্যে প্রথমত কি আলোচনা করব বলতো? প্রথমত আমরা হচ্ছে পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। আলটিমেটলি অধ্যায়ের মূল জিনিসটা কি ভাই বলতো? খুবই সিম্পল যদি আমি বলতে চাই, একদম সিম্পলি যদি বলতে চাই, সেটা হচ্ছে ভাই পর্যায় সারণী। পর্যায় সারণীতে কার অবস্থান কত, কার অবস্থান কি, কার ইলেকট্রন আসক্তি কম, কার ইলেকট্রন আসক্তি বেশি, কে অক্সাইড ধর্ম দিবে, কে কোন সংকরায়ন দিয়ে যৌগ গঠন করবে, কার বন্ধন কি কি হইতে পারে, এই জিনিসপত্র দিয়ে পুরাটা ক্লাস আমরা হচ্ছে সাজাইছি। এবং আসলে এই অধ্যায়ের মূল নির্যাসটাই হচ্ছে এই পর্যায় সারণী। পর্যায় সারণীর মধ্যে আরো যদি সিম্পলিফাই করতে চাই, মূল কাহিনী হচ্ছে এই যে এসপিডিএফ। আরো কোনটা ভাইয়া? এসপিডিএফ। এই 4টা জিনিস হচ্ছে মূলত আজকের এই আলোচনার মধ্যে থাকবে। ওকে, তাহলে হচ্ছে আমরা একদম বেসিক ইনফরমেশন দিয়ে শুরু করি, কারণ একটা ক্লাস তো আমি হচ্ছে শুধু আন্দাজি পড়াইলে হবে না, একদম বেসিক দিয়ে আমি শুরু করতে চাই। আচ্ছা, একটু যদি খেয়াল করো ভাইয়া, একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে হচ্ছে তুমি লক্ষ্য করবা যে পর্যায় হচ্ছে কয়টা পর্যায় সারণীতে? 7টা, এটা আমরা সবাই জানি। গ্রুপ হচ্ছে 18টা। এই 18টা গ্রুপের মধ্যে আসলে দুইটা কাহিনী আছে, একটা হচ্ছে আধুনিক গ্রুপ,
একটা হচ্ছে প্রাচীন গ্রুপ। আধুনিক গ্রুপ হচ্ছে আমাদের আধুনিক যে পর্যায়ে সারণী আছে সেটি হচ্ছে আধুনিক গ্রুপ, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এগুলো। কিন্তু 5A, রোমান সংখ্যা 7A, 7B এগুলো হচ্ছে ভাইয়া প্রাচীন। তো ভার্সিটি স্যাররা তো একটু আমাদের চেয়ে কি ওল্ডার না, ওল্ডার, তাহলে তারা কিন্তু প্রাচীন যে বিষয়গুলো আছে সেগুলো থেকে মূলত প্রশ্ন থাকে। তাহলে প্রাচীন গ্রুপগুলো আমরা কেমনে নির্ণয় করতে পারি সেগুলো আমরা দেখব, এবং আধুনিক গ্রুপগুলো আমরা কেমনে নির্ণয় করতে পারি সেই ব্যাপারগুলো দেখব। ওকে, চলো আমরা শুরু করি একদম বেসিক থেকে। দেখো প্রাচীন গ্রুপ মূলত হচ্ছে দুইটা, এ গ্রুপ আর বি গ্রুপ। তাহলে আমার সাথে একটু বলো, মনে মনে একটু বলো, প্রাচীন গ্রুপ কয়টা? প্রাচীন গ্রুপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ গ্রুপ, একটা হচ্ছে বি গ্রুপ। এখন এ দল এবং বি দলের মধ্যেও তো অনেকগুলো প্লেয়ার থাকবে, থাকবে না? একটা দলের মধ্যে তো অনেকগুলো প্লেয়ার থাকে, তাহলে এর মধ্যে আবার কিছু প্লেয়ার আছে, বি এর মধ্যে কিছু প্লেয়ার আছে। তাহলে দেখো তো 1A, 2A, 3A, 4A, 5A, 6A, 7A, এদিক থেকে হচ্ছে এরকম 7A। তাহলে টোটাল কত হলো? দুই পাশের 7 যোগ করে টোটাল কত হলো একটু রেসপন্স করতে হবে। দুই পাশের টোটাল যোগ করে হচ্ছে 14। তাহলে টোটাল আমার কয়টা হলো? 14টা। কিন্তু ভাইয়া আধুনিক গ্রুপ তো হচ্ছে 18টা, প্রাচীন গ্রুপ 14টা কেন? না, প্রাচীন গ্রুপ 14টা না। কেন 14টা না? চলো বাকি 4টা কোথায় গেল একটু ক্লিয়ার করি। একটা গ্রুপ আছে 8A, এটাকে আমরা বলি শূন্য গ্রুপ। কি গ্রুপ বলি ভাইয়া? শূন্য গ্রুপ। কি গ্রুপ বলি ভাইয়া? শূন্য গ্রুপ, শূন্য। খুব ভালো কথা। আরেকটা গ্রুপ আছে হচ্ছে 8B। কি আছে ভাইয়া? 8B। এই 8B এর মধ্যে আসলে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? তিনটা জিনিস। কি কি? একসাথে পড়ো, ফেরাস, কোবাল্ট, নিকেল, ফেকোনি। এগুলোকে আমরা কি বলি ভাইয়া? ফেরোম্যাগনেটিক পদার্থ, ফেকোনি। তাহলে এই দেখো তো, এদিকে হচ্ছে 14টা, এদিকে একটা 15টা, এদিকে হচ্ছে 3টা। এদিকে কয়টা? 3টা। দেখো ফেরাস, কোবাল্ট, নিকেল, এদিকে হচ্ছে 3টা। তাহলে 14 আর 3 17, আর একে কত? 18টা। তাহলে টোটাল প্রাচীন গ্রুপ কয়টা হলো? আমরা প্রাচীন গ্রুপ হচ্ছে আমাদের 18টা। আমার এতটুকু কথা বুঝতে পারছো কিনা এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা কিন্তু এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। কিসের জন্য ভাইয়া? এমসিকিউ। এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমার এতটুকু কথা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানো। আমার এতটুকু কথা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেড এন্ড ব্লু কালার স্কিপ করবো, বোঝা যায় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বর্ণা তুমি কি বিউপি এক্সাম দিবা কিনা? আচ্ছা, বিউপি এক্সাম কেন দিবা না? তোমরা সব জায়গায় এক্সাম দিবা প্লিজ ভাইয়া, এটা আমার হাম্বল রিকোয়েস্ট যে তোমরা সব জায়গায় এক্সাম দিবা প্লিজ, ঠিক আছে? ওকে, রেড কালার আমি ইউজ করবো না। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই জিনিসটা যেহেতু বুঝতে পারছো, তাহলে বুঝলে একটু হচ্ছে তোমরা যেহেতু জেন জি, জাস্ট জি লিখো, জেড, আচ্ছা জেডই লিখো, যাও যাও, জিটা একটু লিখে দাও, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা কোন ব্লক নিয়ে কথাবার্তা বলবো? এখন আমরা কথা বলবো এস ব্লক মৌল নিয়ে। কোন ব্লক মৌল নিয়ে? এস ব্লক মৌল নিয়ে। আচ্ছা, এস ব্লক মৌলের জিনিসটা কি ভাইয়া? এস ব্লক মৌলের ব্যাপারটা হচ্ছে খুবই সুন্দর। এস ব্লক মৌলের ব্যাপারটা কি? এস ব্লক মৌলের ব্যাপারটা খুবই সুন্দর। দেখো তো, আমি এদিকে কি লিখে রাখছি? এন এস টু দি পাওয়ার এক্স। কি লিখে রাখছি? আমি লিখে রাখছি হচ্ছে এন এস টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এগুলা দ্বারা কি বুঝাচ্ছে ভাইয়া? এন দ্বারা বুঝাচ্ছে ভাইয়া পর্যায়। এন দ্বারা কি বুঝাচ্ছে ভাইয়া? পর্যায়। এন দ্বারা বুঝাচ্ছে হচ্ছে পর্যায়, পর্যায়। আচ্ছা, আর এস দ্বারা কি? এস দ্বারা তো হচ্ছে বুঝাই হচ্ছে অরবিটাল, অরবিটাল। আচ্ছা, আর এক্স দ্বারা বুঝায় হচ্ছে কতটা ইলেকট্রন ওদিকে আছে। এক্স দ্বারা বুঝায় কতটা ইলেকট্রন আছে। এক্স দ্বারা কি বুঝায়? ইলেকট্রন নাম্বার। আচ্ছা, ধরো এদিকে যদি আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, ধরো সোডিয়াম, রাইট? সোডিয়াম, সোডিয়াম কত? 11, রাইট? তাহলে 11 যদি আমি একটু ইলেকট্রন বিন্যাস করতে চাই, তাহলে দেখো তো 1s2, 2s2, 2p6, 3s1। আচ্ছা, কত আসলো? 3s1 আসলো না? আসছে কিন্তু। আচ্ছা, এই যে 3s1 আসছে, এই 3s1 এর সাথে আমার সাথে একটু তোমরা রিলেট করার চেষ্টা করো। এই 3s1 এর সাথে এই ব্যাপারটা একটু তুলনা করো। এই 3s1 এর সাথে এই ব্যাপারটা একটু তুলনা করলে দেখো তো, আমি এদিক থেকে লিখতে পারি না n সমান সমান 3, s তো sই আছে, x সমান সমান 1। তাহলে দেখো তো 3 নাম্বার পর্যায়ের কয় নাম্বার গ্রুপ? 1 নাম্বার গ্রুপ। দেখো তো 3 নাম্বার পর্যায়ের 1 নাম্বার গ্রুপ। এটা তো হচ্ছে আধুনিক গ্রুপ। আচ্ছা, খুব ভালো কথা, আধুনিক গ্রুপ। এখন প্রাচীন গ্রুপ কিভাবে নির্ণয় করব? এই যে দেখো, 1 এর সাথে জাস্ট একটা a দিয়ে দিবা, রোমান সংখ্যা 1 দিবা আর a দিয়ে দিবা। তাহলে আমরা এদিক থেকে বুঝতে পারলাম আ গ্রুপ,
আ গ্রুপ কত ভাইয়া? আ গ্রুপ হচ্ছে 1। আর প্রা গ্রুপ, প্রা মানে কি? প্রাচীন গ্রুপ। প্রাচীন গ্রুপ কত? রোমান সংখ্যা আই এ। আর হচ্ছে দিক থেকে আমরা বুঝতে পারলাম পর্যায় 3। ঠিক আছে, এটা একটু বক্স করে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে এবং পড়তে ইজি হবে আই গেস। এই পুরোটা জিনিস হচ্ছে আমি একটু বক্সের আন্ডার আনতে চাই। ওকে, সো আমার এতটুকু কথা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাই দাও। আমার এতটুকু কথা তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাই দাও যে আমরা এস ব্লক মৌলের অবস্থান নির্ণয় করতে পারছি কিনা। এস ব্লক, হ্যাঁ ভাই, আমার ক্লাসে আমি রিটেন টিটেন বুঝি না ভাই, আমার ক্লাসে আমি একদম বেসিক টু অ্যাডভান্স পড়াই। এই ক্লাস থেকে রিটেনও আসবে, এই ক্লাস থেকে তোমার হচ্ছে কি এমসিকিউ চলে আসবে। আমি হচ্ছে ভাই এত আলাদা করে রিটেনের জন্য আমি আলাদা ক্লাস, এমসিকিউর জন্য আলাদা ক্লাস, আমি আসলে ওইসব জিনিসে বিশ্বাসী না। ওকে ওকে, সো এখন হচ্ছে হ্যাঁ ক্লিয়ার কিনা, আমার কথাবার্তা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানাই দাও, একটু কমেন্ট সেকশনে জানাই দাও। হ্যাঁ এক্স্যাক্টলি, রোমান সংখ্যা 1a। আচ্ছা স্বর্ণ বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, চলো এখন হচ্ছে আমরা পরবর্তী আলাপে যাই। পরবর্তী আলাপ হচ্ছে কি ভাই? পি ব্লক মৌল। কোন ব্লক মৌল? পরবর্তী আলাপ হচ্ছে পি ব্লক মৌল। ঠিক আছে, তাহলে পি ব্লক মৌলের সাধারণ সংখ্যা দেখো তো কি? সাধারণ সংখ্যা হচ্ছে NS2 Np⁶। কি বললাম? NS2 Np⁶। খুব ভালো কথা। এখন এটার সাথে একটু এটা তুলনা করো না ভাইয়া, এটার সাথে একটু এটা তুলনা করো। ধরো নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, লাস্টে কত পাবো? 2s2 2p3, আর সামনে তো আছে 1s2। এই হচ্ছে নাইট্রোজেন, রাইট? নাইট্রোজেন, খুব সুন্দর। এই যে নাইট্রোজেনের আমি ইলেকট্রন বিন্যাসটা করলাম, তাহলে আমরা এদিকে কি জানি? n মানে হচ্ছে পর্যায়। তাহলে কয় নাম্বার পর্যায়? তাহলে কয় নাম্বার পর্যায়ে আসলো ভাইয়া? কয় নাম্বার পর্যায়ে আসলো? কমেন্ট করো তো, কয় নাম্বার পর্যায়ে আসলো দেখো তো। কয় নাম্বার পর্যায়ে আসলো? 2 নাম্বার পর্যায়ে। তাহলে পর্যায়ে আসলো 2। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এদিকে আমাদের হচ্ছে গ্রুপ নির্ণয় করতে গেলে কি করতে হবে? 2 + x + 10। কি করতে হবে? 2 + x + 10। সবই তো বুঝলাম। x কি? x হচ্ছে p তে যতটা ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে x। এই p তে যতটা ইলেকট্রন আছে এটাই কি? এটাই হচ্ছে x। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কত আসে? 2 + 3 + 10, তাহলে 15। ঠিক না? তাহলে কত আসে? 15। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের আ গ্রুপ। আ গ্রুপ। তাহলে প্রা গ্রুপ কি? প্রা গ্রুপ হচ্ছে আরো সিম্পল। প্রা গ্রুপ কি? আরো সিম্পল। প্রা গ্রুপ হচ্ছে আরো সহজ। কিরকম দেখাচ্ছি? প্রা গ্রুপ হচ্ছে আরো সহজ। ওকে, তাহলে প্রা গ্রুপের ক্ষেত্রে মানে প্রাচীন গ্রুপের ক্ষেত্রে তাহলে কি করব? প্রা গ্রুপ, রাইট? প্রা গ্রুপ। প্রা গ্রুপের ক্ষেত্রে আমরা 2 + x, x এর মান কত? 3। 2 + 3, তাহলে কত আসবে? প্রমাণ সংখ্যা 5, তার মানে 5a। প্রাচীন গ্রুপ বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের মূলত হচ্ছে পুরা আলোচনা। আমার কথাবার্তা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাই দাও ভাইয়ারা, একটু কমেন্ট সেকশনে জানাই দাও। এক্স্যাক্টলি, এই তো 15, 2, সবাই পারতেছো, সবাই পারতেছো। সবাই সবার জন্য একটা লাভ দেও তো, সবাই সবার জন্য একটা লাভ দেও, সবাই সবার জন্য লাভ ক্রিয়েট করো। ওকে ওকে, সো আমার এতটুকু বুঝতে পারলে হচ্ছে কমেন্টে হচ্ছে জানাই দাও যে জি ভাই বুঝতে পারছি, অথবা জি লিখো। আর না বুঝতে পারলে সেটাও কমেন্ট করো, চাপ নেই। ঠিক আছে, আচ্ছা। আধুনিক আর সর্বাধুনিক, আচ্ছা তুই বলতো সর্বাধুনিকের সাথে আধুনিকের কম্পেয়ার কি? আধুনিকের কম্পেয়ার অবশ্যই প্রাচীন না? তাহলে আমি যদি একটাকে আধুনিক বলি আর একটাকে অবশ্যই প্রাচীন বলবো। ঠিক আছে না? আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ওকে হ্যাঁ ঠিক আছে। ওকে, এবার আসো হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। কোন ব্লক মৌল? এবার আমরা কথাবার্তা বলবো ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের সাধারণ সংকেত হচ্ছে n-1। দেখো লেখা আছে n-1 d⁻x ns⁻²। আগের মতো দেখো তো, কি দেখবা? এই যে দেখো n-1 d⁻x 4s2। ধরো আমি দিকে একটা ধরে নিলাম, ঠিক আছে? তাহলে n এর মান আমি ধরো 4 ধরলাম, 4।
n এর মান কত 4, n এর মান ধরলাম 4, তাহলে কত আসবে 3d x 4s2। আচ্ছা, তাহলে এই nই তো ভাইয়া কি, nই তো ভাইয়া পর্যায় না, তাহলে কয় নাম্বার পর্যায়ে আসলো, পর্যায়ে আসলো 4 নাম্বার। কয় নাম্বার পর্যায়ে আসলো 4 নাম্বার। খুব ভালো কথা, 4 নাম্বার পর্যায়ে আসছে। এখন আমি আধুনিক গ্রুপ কিভাবে নির্ণয় করব, আগের মতো 2 + x। আচ্ছা, তাহলে পি ব্লক মূল্য আর ডি ব্লক মূল্যের মধ্যে পার্থক্য কি? দেখো, পি ব্লক মূল্যের ক্ষেত্রে 2 + x + 10 করা লাগতো 10, বাট ডি ব্লক মূল্যের ক্ষেত্রে 2 + x জাস্ট। তাহলে এদিকে x এর জায়গায় আমরা ধরো একটা মান বসাই, 3d ধরো কত বসাবো, 3d 3 বসাই। তাহলে আধুনিক গ্রুপ ধরো x এর জায়গায় এদিকে আমি 3d 3 লিখি, 3d 3 4s2। আচ্ছা, তাহলে এদিকে x এর জায়গায় 3 বসালে তাহলে কত আসে 2 + 3, তাহলে আধুনিক গ্রুপ আসে 5। আচ্ছা, প্রাচীন গ্রুপ কত আসে? প্রাচীন গ্রুপের ক্ষেত্রে একটা কাহিনী আছে, প্রাচীন গ্রুপের ক্ষেত্রে কাহিনীটা আমি তোমার একটু বুঝাই। প্রাচীন গ্রুপের ক্ষেত্রে একটা কাহিনী আছে ভাইয়া, এই কাহিনীটা তোমার বুঝতে হবে। প্রাচীন গ্রুপের ক্ষেত্রে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে, খেয়াল করো, কাহিনীটা হচ্ছে দেখো 2 + x, এদিকে কি থাকবে, b থাকবে, b। আচ্ছা থাকলো, ধরো 2 + x এর মান আমাদের কত আসছে 5, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো কত 5b। আচ্ছা, যদি আসতো 7 তাহলে কত লিখতাম 7b, যদি আসতো 8 তাহলে লিখতাম 8b, বাট যদি আসতো হচ্ছে 11 তাহলে কত লিখতাম 11b না, 11 আসলে লিখবো 1b, 12 আসলে লিখবো 2b, আর 8 থেকে 10 আসলে লিখবো 8b, 8 থেকে 10 আসলে লিখবো 8b। কথা কি আমার বুঝতে পারছো? কথা কি আমার বুঝতে পারছো কিনা একটু জানাও, আমার কথা বুঝতে পারছো কিনা একটু জানাও, আমার কথা কি বুঝতে পারছো কিনা একটু জানাও, আমার কথা বুঝতে পারছো কিনা একটু জানাও, আমার কথা বুঝতে পারছো কিনা একটু জানাই, আমার কথা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তাহলে আমার এতটুকু কথা বুঝতে পারছো কিনা, হ্যাঁ 5b, রাইট। তো আমার কথাবার্তা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে কমেন্টে জানাই দাও, আমি হচ্ছে তাহলে পরবর্তীটাতে চলে যাচ্ছি। ওকে, ভেরি গুড। এখন হচ্ছে একটা এমসিকিউ তোমাদের জন্য দিয়ে দিলাম, ইলেকট্রন কনফিগারেশন অফ আয়রন 2+, কার Fe2+ এর ইলেকট্রন কনফিগারেশন নির্ণয় করবে, Fe2+ এর ইলেকট্রন কনফিগারেশন নির্ণয় করবে, Fe2+ এর ইলেকট্রন কনফিগারেশন নির্ণয় করবা। দেখি এটা একটু অ্যান্সার দাও তো, দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে, আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাসের অ্যান্সারটা কে সবার আগে দিতে পারে, চলো তো একটু দেখে নি। একজন লিখছে সি, শিফরা খান লিখছে সি। আচ্ছা, বাকিরাও দেখি কি কমেন্ট করে, বাকিরা দেখি তো কি কমেন্ট করে। বাকিরা দেখি তো কি কমেন্ট করে। বাকিরা মনে হয় পারতেছে না, ঠিক না? বাকিরা মনে হয় পারতেছে না। আচ্ছা, রিমা লিখছে সি। আচ্ছা, চলো আমরা একটু সলভ করি, ঠিক আছে? আচ্ছা, আয়রন, আয়রন হচ্ছে এমনি কত, এফি হচ্ছে কত ভাইয়া, এফি হচ্ছে 26, এফি কত, এফি হচ্ছে 26, তাহলে Fe2+ কত, Fe2+ হচ্ছে 24, তাহলে এমন একটা অ্যান্সার হবে যেটা যোগফল হবে 24, রাইট? আচ্ছা, তাহলে আয়রনের যদি আমি নরমাল ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো তো কি আসে, আর্গন লিখলাম, আমি 18 পর্যন্ত গেলাম না, তারপর কত আসবে 4s2, তাহলে হচ্ছে 20, 3d কত বলো তো, 3d কত আসবে, 3d আসবে 6 আসলো। এখন তো ভাইয়া আমি করতেছি আয়রন 2+, এখন তো আমি করতেছি ভাইয়া আয়রন 2+, তাহলে আয়রন 2+ এর ক্ষেত্রে কি হবে, এই 2টা চলে যাবে না, এই 2টা কিন্তু চলে যাবে, এই 2টা কি হবে, চলে যাবে, তাহলে আয়রনের ক্ষেত্রে হবে হচ্ছে এটা 3d হবে 6 আর হবে হচ্ছে 4s0, তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে এ।
আমার কথা কি বুঝতে পারছো কিনা, আমার কথা বুঝতে পারছো কিনা কমেন্টে জানো। আমার কথাবার্তা ঠিকভাবে বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানো। হ্যাঁ, এ হচ্ছে সোহাগ বাবু এতক্ষণে লিখছে, স্বর্ণা লিখছে সি। না, ক্রোমিয়ামেরটা হবে ওইটা বলা যাবে না। Fe2+ মানে হচ্ছে 24টি ইলেকট্রন থাকবে। ক্রোমিয়াম তো হচ্ছে ব্যতিক্রম ভাবে ইলেকট্রন বিন্যাস ফর্ম করে, বুঝতে পারছো? আচ্ছা, ওকে, এটা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। এরকম কিন্তু প্রশ্ন অনেক সময় পরীক্ষায় চলে আসে। এটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাই দাও। এটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাই দাও। এটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানাই দাও। আচ্ছা, এখন আসো আমাদের একদম পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে আলোচনা করবো। আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম কি কি আছে, আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম কি কি আছে চলো একটু আমরা পড়ে ফেলি। একটা হচ্ছে ব্যাসার্ধ, একটা হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, হ্যান ত্যান, এগুলা। আচ্ছা, তাহলে আমরা একদম ব্যাসার্ধ দিয়ে শুরু করি, আমরা একদম ব্যাসার্ধ দিয়ে স্টার্ট করি। তাহলে ব্যাসার্ধ মানে কি? ব্যাসার্ধ মানে হচ্ছে আসলে কে কতটুকু বড়, কে কতটুকু ছোট, কে হচ্ছে ধরো হচ্ছে বৃহৎ অণু, কে ছোট অণু, এইসব জিনিসপত্র গুলা আমরা আলাদা করতে পারবো। বাংলা আলাপ হচ্ছে সিনিয়র জুনিয়র আমরা আলাদা করতে পারবো, ঠিক আছে? আসলে আমরা ব্যাসার্ধ নির্ণয় কিভাবে করি? ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে একটা শর্টকাট আছে। ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে কি আছে? একটা শর্টকাট আছে। কি শর্টকাট ভাইয়া? কি শর্টকাট ভাইয়া? ব্যাসার্ধ নির্ণয়ের শর্টকাট হচ্ছে ইলেকট্রন নাম্বার বাই প্রোটন নাম্বার। ব্যাসার্ধ নির্ণয়ের শর্টকাট কি? ইলেকট্রন নাম্বার বাই প্রোটন নাম্বার। ব্যাসার্ধ নির্ণয়ের শর্টকাট হচ্ছে ইলেকট্রন নাম্বার বাই প্রোটন নাম্বার। ব্যাসার্ধ নির্ণয়ের শর্টকাট হচ্ছে ইলেকট্রন নাম্বার বাই প্রোটন নাম্বার। তাহলে কিভাবে? একটা উদাহরণ দেন দেখি ভাইয়া। আচ্ছা চলো একটা উদাহরণ দিয়ে বুঝাই দিই ব্যাপারটা। খেয়াল করো, Na+ আর নিয়ন আর F-। তাহলে এই ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে 11, ইলেকট্রন আছে হচ্ছে 10টা, প্রোটন আছে 11টা, গেল। নিয়নের ক্ষেত্রে 10-10, নো চেঞ্জ। এবং ফ্লোরিন মাইনাসের ক্ষেত্রে কত? 9টা প্রোটন, 10টা ইলেকট্রন, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি এখন সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বাই প্রোটন নাম্বার দিই তাহলে এরকম আসবে না? 10/11 আসলো। এবং যদি হচ্ছে আমরা নিয়নের ক্ষেত্রে দেই 10/10, এবং যদি আমরা ফ্লোরিনের ক্ষেত্রে দিই তাহলে 10/9। তাহলে একটা আসলো কত ভাইয়া দেখো তো? 10/11। আচ্ছা, এই ক্যালকুলেশনটা একটু বুঝাই দিই। 10/11, রাইট? একটা আসলো এরকম, একটা আসলো 10/10, আরেকটা আসলো কত? 10/9। এটা নাকি অনেকে বুঝে না, কার আকার বড়, কার একটা আকার ছোট। চলো এদিকে একটা সুন্দর উদাহরণ দিই। ধরো তোমার কাছে 10 টাকা আছে। তোমার কাছে কত টাকা আছে? 10 টাকা আছে। এই যে 10 টাকা আছে, তুমি হচ্ছে তোমার 11 জন বন্ধুকে দিবা। 10 টাকা 11 জনের মধ্যে দিলে কেউ কি 1 টাকা করে পাবে? না, সবাই কি পাবে? একের কম পাবে। তাহলে 10/11 কি হলো? 10/11 হচ্ছে একের কম, একের কম। খুব সুন্দর। আচ্ছা, এবং সেকেন্ডটা দেখো তো, ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি তোমার 10 টাকাটা 10টা ফ্রেন্ডকে দিলে, তাহলে সবাই কত করে পাইলো? 10 টাকা আছে জনকে দিলা, সবাই 1 টাকা করে পাইলো। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 1। ধরো তোমার কাছে 10 টাকা আছে, তুমি 9 জন বন্ধুরে দিলা। কয়জন রে? 9 জন বন্ধুকে দিলা। তাহলে 10 টাকা আছে আমার, আমি 9 জন বন্ধুকে দিলাম, আমার কাছে অবশ্যই সবাই 1 টাকার বেশি পাবে। তাহলে এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার হচ্ছে 1-এর বেশি। তাহলে এই ইলেকট্রন বাই প্রোটন নাম্বার যার বেশি তারই তো আকার বেশি। তাহলে সবচেয়ে বেশি আকার হচ্ছে ফ্লোরিনের, তারপরে আকার হচ্ছে নিয়নের, তারপরে আকার হচ্ছে সোডিয়ামের। তাহলে আমরা এদিকে লিখতে পারি, কি লিখতে পারি? লিখতে পারি যে সবচেয়ে বড় হচ্ছে ফ্লোরিন, তার বড় হচ্ছে নিয়ন, তার বড় হচ্ছে সোডিয়াম প্লাস। এটা কিন্তু তোমার রিটেনের ক্ষেত্রেও আসতে পারে, বলা যায় না। তো আমার এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও তো, যে জি ভাই আমি আপনার এই ব্যাপারটা বুঝতে পারছি। হ্যাঁ, আমার এই কথাটা এখন বুঝতে পারছো কিনা দেখো তো। একদম আমি খুব স্মুথলি ধরে ধরে বুঝাবো। যদি একটা বাচ্চাও বলে যে ভাই আমি এটা বুঝি নাই, আমি কিন্তু আবার বুঝাবো। ধরো একটা বাচ্চা যদি বলে যে ভাই আমি বুঝি নাই, আমি আবার বুঝাবো, কারণ এদিকে ভাই শিখতে আসছি আমরা, ঠিক না? বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, গ্রেট। বাকিরাও একটু কমেন্ট করে ফেলো। ক্লিয়ার কনসেপ্ট, ওকে, ক্লিয়ার, ওকে। 3জন মেয়ে কি শুধু ক্লাস করতেছিস? ওরা 3জনই শুধু কমেন্ট করে দেখি। আচ্ছা, আয়নীকরণ শক্তি কি? আয়নীকরণ শক্তি ব্যাপারটা বুঝতে হবে। আয়নীকরণ শক্তি হচ্ছে যে দেখ,
আয়নীকরণ শক্তি ব্যাপারটা খুবই সুন্দর, খুবই কি সুন্দর। ধর 1 মোল কি আছে ভাইয়া, 1 মোল হচ্ছে সোডিয়াম আছে। 1 মোল সোডিয়াম যদি 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে যে শক্তিটা প্রদান করে সেটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। কি বললাম, ধর এদিকে একটু খেয়াল কর, এই যে দেখ সোডিয়াম, এদিকে কি আছে সোডিয়াম, রাইট। এই সোডিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো, কই ত্যাগ করছে, এই যে দেখ অসীমে ত্যাগ করছে, রাইট। একটা ইলেকট্রন যে সোডিয়াম অসীমে ত্যাগ করছে, এই একটা ইলেকট্রন সোডিয়াম যে অসীমে পাঠাই দিছে, যে দূর তোর আমার লাগবে না, দান করে দিছি যা। এই যে দান করে দিছি যা, এটা বলার ক্ষেত্রে যে একটা শক্তি লাগে, এটাই হচ্ছে আয়নীকরণ শক্তি, ঠিক আছে। এই যে আমি একটা ইলেকট্রন দিয়ে দিলাম, এটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। তাহলে 1 মোল পরমাণুর 1 মোল ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো আয়নীকরণ শক্তি। তবে আয়নীকরণ শক্তির সংজ্ঞার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আয়নীকরণ শক্তির মান অলওয়েজ কি পজিটিভ। আয়নীকরণ শক্তির মান কি অলওয়েজ পজিটিভ। আয়নীকরণ শক্তির মান আয়নীকরণ শক্তির মান অলওয়েজ কি পজিটিভ। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখো তো যে সোডিয়াম দিছে, তাহলে এদিকে হচ্ছে ডেল এইচ আসছে, ডেল এইচ এর মান পজিটিভ মানে তাপ হারি বিক্রিয়া মানে তাপ দিতে হবে। ওকে, সো এটা আসলে মেইন কনসেপ্ট হচ্ছে আমার বুঝতে হবে যে 1 মোল ইলেকট্রন যদি আমি দান করতে চাই তাহলে যে পরিমাণ হচ্ছে শক্তির দরকার হয় সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। এতটুকু বুঝতে পারছো কিনা শামসুল হক? থ্যাংক ইউ ভাইয়া বুঝার জন্য। এতটুকু বুঝতে পারছো কিনা যে এখন যেটা বুঝাইলাম, এখন যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাচ্ছি। এটা বুঝে থাকলে আমরা পরবর্তী কনসেপ্টে চলে যাচ্ছি। পরবর্তী আমাদের হচ্ছে একটা প্রশ্ন যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এই যে এটা হচ্ছে আমি এইচডব্লিউ দিব, এটা আমি কি দিব, এটা আমি দিয়েছি এইচডব্লিউ। এই এইচডব্লিউটা তোমরা করে আমাদের গ্রুপে পোস্ট করবে, এটা হচ্ছে এইচডব্লিউ। ওকে, সো এখন অনেকের মাথায় প্রশ্ন আসবে, এখন অনেকের মাথায় হচ্ছে এই প্রশ্নটা আসতে পারে হয়তোবা, না দেই তাহলে হচ্ছে কি হবে। আচ্ছা, আয়নিকে ত্যাগ নাকি গ্রহণ? ভাই সোডিয়াম কি ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে? ত্যাগ করে, আয়নিকে ত্যাগ করবে। ওকে, সো এতটুকু বুঝতে পারছো কিনা এটা একটু জানো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আসো, এটা হচ্ছে আমরা এইচডব্লিউ, এই এইচডব্লিউটা আমরা কি করব, আমাদের গ্রুপে আপলোড করে দেব। এখন আমি জানি অনেকে ভাববা যে ভাই আমার তো হচ্ছে, এখন অনেকে ভাববা যে ভাই আমার তো হচ্ছে কি জানি বলে যে ভাই আমার তো ও ভাই কল আসছে, ওয়াইফাই ওয়ালা মানে কল দিছে, কেটে দিছি। আচ্ছা, এখন অনেকে লাইভ কি চলতেছে, ও তো নেট দিয়ে নিতে পারি প্রত্যেকদিন, তো কাহিনী করে দরকার কি। আচ্ছা, ওকে, তাহলে অনেকের মাথায় এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি তো আসলে গ্রুপে পোস্ট করব না, আমি আসলে আগে থেকে মনে প্রতিজ্ঞা প্রথমে পোস্ট করব না। সেই ক্ষেত্রে দেখ ভাই, লাইফটা হচ্ছে একান্ত তোর, তুই পোস্ট করলে তোর জন্য সেটা ভালো হবে এবং তোকে আমরা ইভালুয়েট করতে পারবো, তাহলে তুই একটা পড়াশোনার ফ্লোতে থাকবি। কারণ এখন তুই হচ্ছে যথেষ্ট ম্যাচিউর একটা স্টেজে আসিস, তো এখন হচ্ছে আমি তোকে ফোর্স করে পড়াবো ওই স্টেজে কিন্তু আসলে তুই নাই। বাট তুই যদি নিজের প্রয়োজনীয়তা অনুভব করিস, তুই হচ্ছে এইচডব্লিউ আপলোড দিবি, এটাই আমি আসলে বলবো, আর তো আসলে কিছু বলার নেই, ঠিক আছে? ওকে, এবার আসলে আমরা আমাদের পর্যায়ভিত্তিক ধর্মর মধ্যে আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, এই ব্যাপারগুলো একটু খেয়াল করবো এবং এই ক্ষেত্রে ব্যতিক্রম কি আছে ভাইয়া, এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবো। তাহলে ব্যতিক্রম কি আছে এই ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করবো। তাহলে আমরা জানি পর্যায় সারণীর বাম থেকে ডানে যদি আমরা যাই তাহলে কি হবে, আয়নীকরণ শক্তি বাড়ে। বাম থেকে ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি বাড়ে। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে হচ্ছে কমে, ঠিক আছে না? এটা তোমাদের বইয়ের ভাষায় বলতে চাইলে একই পর্যায়ের বাম থেকে ডানে যখন আমরা যাব সেই ক্ষেত্রে কি হবে, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে আমরা যখন যাব সেই ক্ষেত্রে ওয়াইফাই আসছে নাকি, সেই ক্ষেত্রে হচ্ছে আয়নীকরণ শক্তির মান কমবে। এই হচ্ছে দুটা আলাপ, ঠিক আছে? তাহলে এখন একটু দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে খেয়াল করো তো, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে কি হয় ভাইয়া, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে দেখো তো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে কি পর্যায়ক্রমে আয়নীকরণ শক্তি বাড়বে, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। বাট এদিকে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে তুমি যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তুলনা করো, চলো আমরা একটু বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। কার ইলেকট্রন বিন্যাস করবো, বেরিলিয়াম।
বিই, রাইট? আচ্ছা, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, ধরো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে কি আসবে? 1s2 2s2 হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম 4, রাইট? আচ্ছা, আর তুমি যদি হচ্ছে বোরনের ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p1। আচ্ছা, তোমরা আমাকে বলো তো একটা জিনিস, তোমরা আমাকে এই জিনিসটা একটু বলো তো, 2s2 বেশি স্থিতিশীল নাকি 2p1 বেশি স্থিতিশীল? কে বেশি স্থিতিশীল তোমরা আমাকে জানাও তো। 2s2 বেশি স্থিতিশীল নাকি 2p1 বেশি স্থিতিশীল? একটু আমাকে কমেন্টে জানাও যে 2s2 বেশি স্থিতিশীল নাকি 2p1 বেশি স্থিতিশীল। সিগন্যাল লস হয়েছিল একবার, আসলে সিগন্যাল লস হয়েছে কি, আমার একটা কল আসছিল, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন তোমরা একটু আমাকে কমেন্টে জানাও, তোমরা হচ্ছে আমাকে একটু কমেন্টে জানাও যে হচ্ছে 2s2 বেশি স্থিতিশীল নাকি 2p1 বেশি স্থিতিশীল। দেখি, 2s2 বেশি স্থিতিশীল, এক্স্যাক্টলি। আচ্ছা, তোমার নামই কি শিফরা খান? একটু এটা আমাকে জানাও তো, শিফরা নামটা তো একটু ইউনিক। আচ্ছা, তাহলে 2s2 আর 2p1, তাহলে কে বেশি স্থিতিশীল? এটা বেশি স্থিতিশীল। এটা কি বেশি স্থিতিশীল, রাইট? এটা হচ্ছে বেশি স্থিতিশীল। খুব সুন্দর কথা। এখন তাহলে যেটা বেশি স্থিতিশীল, আচ্ছা ধরো তোমার অনেক ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটিজ, তুমি বেশি স্থিতিশীল, আর তোমার আমার সবাইকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে না? অবশ্যই বেশি শক্তি প্রয়োগ করতে হবে, ঠিক না? ধরো তোমাকে আমি বললাম যে তোমার অনেক ফাইন্যান্সিয়াল অবস্থা আছে, তো তোমাকে আমি বললাম যে হচ্ছে তুমি এদিক থেকে চলে যাও, আমি এদিকে থাকবো, তুমি এদিক থেকে চলে যাও, তখন তুমি যাবা, তুমি বলো যে না, আমি দরকার হলে ফ্ল্যাট কিনা নিই, দরকার হলে আমি তা ওইদিকে থাকবো। তাহলে কি, যারা হচ্ছে বেশি শক্তিওয়ালা পয়সাওয়ালা তাদেরকে কি সরানো একটু কঠিন। তাহলে এই যেহেতু বেশি স্থিতিশীল, একে সরানো কঠিন। এই কারণে হচ্ছে বেরিলিয়ামের কি, বেরিলিয়ামের হচ্ছে, দেখো বেরিলিয়ামের হচ্ছে আয়নীকরণ শক্তি বোরনের চেয়ে বেশি, কিন্তু নর্মালি হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল উল্টা, কিন্তু এই ক্ষেত্রে কেন হয় না? তাহলে এই ক্ষেত্রে আসল অ্যান্সারটা কি? আসল অ্যান্সার হচ্ছে এই যে এটা, আসল অ্যান্সার কি এইটা, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে রং কনসেপ্ট। কথা কি বুঝতে পারছো কিনা আমাকে জানাও তো, আমাকে জানাও তো। এই জিনিসটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং এগুলাই পরীক্ষায় আসে। আর এটা হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়, তৃতীয়, রাইট? এতটুকু বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানাও। এই জিনিসটা বুঝতে পারছো কিনা যে বড় ছোট, হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানো। এতটুকু বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও। কেউ যদি না বুঝে থাকে সেটাও জানো, ভাইয়া হচ্ছে আবার বুঝানোর চেষ্টা করবে। এতটুকু বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমরা যদি তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে যাই, সেম ঘটনা দেখবা যে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3s2 থাকে, যেহেতু 3s2 থাকে ম্যাগনেসিয়ামের মধ্যে, তাহলে হচ্ছে কি ম্যাগনেসিয়াম হচ্ছে অধিক স্থিতিশীল, তো এটাকে শক্তি বেশি প্রয়োগ করতে হবে, এই কারণে এটা। এবং সেম হচ্ছে ফসফরাস আর সালফারের ক্ষেত্রেও একই কাহিনী, অক্সিজেন এবং নাইট্রোজেনের ক্ষেত্রেও একই কাহিনী। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে আমি সবগুলা মার্ক করে দেই, যেগুলো তোমরা হচ্ছে ব্যতিক্রম, যেগুলো হচ্ছে ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো হচ্ছে মার্ক করে দেই যেন তোমরা পড়ে ফেলতে পারো। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের আলাপ আলোচনা। এবার হচ্ছে আমরা পরবর্তী আলাপে যাই। পরবর্তী আলাপ হচ্ছে যে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে যে ক্লিয়ার ভাই, ওকে। ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে যে ইলেকট্রন নেওয়ার প্রবণতা, ইলেকট্রন নিতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। ইলেকট্রন নিতে আসক্তি মানে কি? ধরো আমার মোবাইল আসক্তি, তার মানে কি আমি খুব মোবাইল চালাতে পছন্দ করি, আমার চেয়ে কেউ মোবাইল নিতে চাইলে আমি খুব বিরক্ত হই, না আমি মোবাইল দিব না, ঠিক না? তাহলে ইলেকট্রন আসক্তি মানে কি? আমার ইলেকট্রনের প্রতি প্রচুর আকর্ষণ আছে, আমি ইলেকট্রন দেখলেই নিতে চাই, ঠিক না? ওকে, তাহলে ইলেকট্রন আসক্তির মধ্যে ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রন নেওয়ার জন্য যে পরিমাণ শক্তি নির্গত হয়। ধরো অক্সিজেন একটা পরমাণু আছে, অক্সিজেন কি হলো? একটা ইলেকট্রন নিল। অক্সিজেন একটা ইলেকট্রন নিলে কি হবে? অক্সিজেন মাইনাস হবে না? হবে। অক্সিজেন কি হবে? মাইনাস হইলো। এই দেখো অক্সিজেন মাইনাস হলো, এটা কি হয়েছে? অক্সিজেন মাইনাস হয়েছে, রাইট? অক্সিজেন মাইনাস হয়েছে। এখন এই অক্সিজেন মাইনাসটা তো আরেকটা ইলেকট্রন নেবে, যদি আরেকটা ইলেকট্রন নেয় তাহলে কি হবে? অক্সিজেন 2 মাইনাস হবে, রাইট? অক্সিজেন কি হবে? 2 মাইনাস হবে। এই যে হইলো অক্সিজেন, এই যে হইলো অক্সিজেন 2 মাইনাস, ঠিক আছে? এই যে হইলো অক্সিজেন 2 মাইনাস। এখন এখন আমাদের ম্যাটার অফ কনসার্ন হচ্ছে ভাই, অক্সিজেন যে প্রথমে মাইনাস হইলো, এই ক্ষেত্রে তো আমি দেখতেছি যে মানটা হচ্ছে -141 কিলো জুল
পার মোল, কিন্তু পরবর্তীতে অক্সিজেন যখন 2 মাইনাস হলো তখন ভাই প্লাস 798 কিলো জুল পার মোল কিভাবে হইল? তাহলে ভাই তোর ইলেকট্রন আসক্তির মান কি পজিটিভ নাকি নেগেটিভ? একটা প্রশ্ন আসবে না? তাহলে ইলেকট্রন আসক্তির মান পজিটিভ নাকি নেগেটিভ? আচ্ছা, ইলেকট্রন আসক্তির মান পজিটিভ নাকি নেগেটিভ, এই প্রশ্নটা ঠিক আছে না? দেখো তো, তাহলে এখন তোমরা কি অ্যান্সার দিতে পারবা ইলেকট্রন আসক্তির মান পজিটিভ নাকি নেগেটিভ? তোমরা কি এটা অ্যান্সার দিতে পারবা ইলেকট্রন আসক্তির মান পজিটিভ নাকি নেগেটিভ? এটা কি অ্যান্সার দিতে পারবা? দুইটাই হইতে পারে। ওকে, বাকিরা কি বলো? ইন্তিশাহ, রুবি তো বললো যে হচ্ছে পজিটিভ বা নেগেটিভ দুইটাই হইতে পারে। বাকিদের কি অপিনিয়ন? নেগেটিভ। আচ্ছা, তারপরে হচ্ছে নেগেটিভ। ওকে, রিমা বলছে নেগেটিভ, স্বর্ণা বলছে নেগেটিভ, আর রুবি বলছে হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে আমি একটু ব্যাপারটা বুঝাই। ধরো প্রথমত হচ্ছে তুমি যখন হচ্ছে অক্সিজেন ছিল, তখন অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন মাইনাস হয়েছে, ঠিক আছে? অক্সিজেন যখন ইলেকট্রন করে একটা জায়গায় মাইনাস হয়েছে, তখন হচ্ছে কি, তখন হচ্ছে যে মানটা কি, তখন হচ্ছে নেগেটিভ। তাহলে প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ। আচ্ছা যাও, প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ হবে, এতটুকু আগে মনে রাখো। প্রথম ইলেকট্রন আসক্তি কি নেগেটিভ। আচ্ছা, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কিন্তু পজিটিভ। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি পজিটিভ। দ্বিতীয় ইলেকট্রন আসক্তি পজিটিভ। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসতে পারে যে কেন পজিটিভ? আচ্ছা ধরো আমি এদিক থেকে হচ্ছে আচ্ছা যাও রিমা, আমি ধরো এদিক থেকে রিমার কাছে টাকা নিলাম, ঠিক আছে? তখন আমার হঠাৎ করে রিমার সাথে দেখা হয়েছে, তখন আমি বললাম যে এই তুমি আমার অনলাইন ক্লাস করছো না? হ্যাঁ বলছে জি ভাইয়া আমি তো অনলাইন ক্লাস করছি। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে রিমা, আমার কাছে তো ভাঙতি নাই, তুমি আমাকে 20 টাকা দাও হিসেবে। তো রিমা বললো ঠিক আছে ভাই, এই নেন 20 টাকা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে রে, থ্যাংক ইউ রিমা, আমি তোকে পরে দিয়ে দিব। আচ্ছা, এরপর দিন আমার একই জায়গায় রিমার সাথে দেখা হইলো, তখন আমি আবার রিমার কাছে টাকা চাইলাম যে রিমা আমার কাছে তো ভাঙতি নাই, তুই কি 20 টাকা দিবি? দেখ, প্রথমত যখন টাকা চাইছি রিমা কিন্তু সাথে সাথে দিয়ে দিছে প্রথম দিন, বাট দ্বিতীয় দিনের ক্ষেত্রে কি হয়েছে, রিমা বলবো যে কি রে ভাই, এই বেটার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছে, অনলাইনে ক্লাস করছি, এই বেটার প্রথম দিন আমি টাকা দিছি, এটা ঠিক আছে, এই বেটা আবার টাকা খুঁজে দিলে, তোর টাকা দিব না। তখন আমি রিমাকে যদি বুঝাইতে চাই, তখন কিন্তু রিমা সহজে মানবে না, না আমি কেন টাকা দিব, আমি আপনাকে টাকা দিব না, ঠিক আছে না? তখন আমি রিমাকে মানাইতে হবে, তখন আমি রিমাকে বুঝাবো, অনেক বেশি বুঝাইতে হবে, রিমা দেখ আমি কিন্তু তোর বড় ভাই, রিমা আমি কিন্তু তোকে পড়াইছি, দেখ আমি আসলে একটা বিপদে পড়ে গেছি, এই কারণে হচ্ছে আমার এক্সট্রা 20 টাকার দরকার হয়েছে। হ্যাঁ আমি জানি আমি গতকালকে নিছি, আজকে আমাকে 20 টাকা দেয়, আমি নেক্সট দিন তোকে 40 টাকা দিয়ে দিব। তাহলে কি আমার রিমাকে বেশি এফোর্ট দিতে হইলো না? প্রথম দিন কিন্তু আমি জাস্ট বলছি আর 20 টাকা দিয়ে দিছি, কিন্তু দ্বিতীয় দিন আমার কি হয়েছে, আমি ওকে অনেক বুঝাইতেছি রিমাকে যে রিমা প্লিজ একটু দেখ না, রিমা এরকম একটু দিয়ে ভাই, না আমি বিপদে পড়ে যাবো, হ্যান দেন অনেক কিছু কিন্তু রিমাকে বুঝাইছি। তাহলে প্রথমের তুলনায় দ্বিতীয় দিনে বেশি এফোর্ট দিতে হয়েছে না? বেশি এফোর্ট দেওয়ার ক্ষেত্রে কি হয়েছে, এই নেগেটিভিটিটা কাটাইতে কিন্তু আমার আরো বেশি পরিমাণ পজিটিভ এনার্জি দিতে হয়েছে। তাহলে তৃতীয় ইলেকট্রন আসক্তির মান আরো বেশি হবে, কারণ কি হইলো, তাহলে হচ্ছে ও তো, আমি আবার তৃতীয় দিন টাকা চাবো, তখন তো রিমা আমার পিটাবে, ঠিক কিনা? তখন কিন্তু রিমা আমাকে কি করবে, পিটাবে। কথা কি বুঝতে পারছো কিনা? কথা কি বুঝতে পারছো? আমার এই কনসেপ্টটা কি বুঝতে পারছো তুমি? বুঝতে পারলে হচ্ছে একটু কমেন্টে জানো যে আমার কথা তুমি বুঝতে পারছো। তাহলে প্রথম ইলেকট্রন আসক্তির মান হচ্ছে, ভাইয়া কি নেগেটিভ, বাকি সব পজিটিভ। কথা কি বুঝতে পারছো? বাকি যত ইলেকট্রন আসক্তির মান আছে সব পজিটিভ, সব কি পজিটিভ। কথা বুঝতে পারছো কিনা? ভাইয়াকে কমেন্টে জানাও তো, বুঝতে পারছো কিনা ভাইয়াকে জানো। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে প্রথম ইলেকট্রন আসক্তির মান হচ্ছে ভাই নেগেটিভ, বাকি সব পজিটিভ। কেন? কারণ প্রথমে আমি মান জাস্ট ঋণ নিছি, আমার ক্ষেত্রে একটু হালকা এফোর্ট দিতেছে, প্যারা নেই। কিন্তু দ্বিতীয় দিন যখন ঋণ নিতে গেলাম, তখন কিন্তু আমার অনেক 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 রিকোয়েস্ট করতে হয়েছে।
আচ্ছা, কি ভাই অনেক রিকোয়েস্ট করতেছে, টাকা তো রিমা। আচ্ছা ভাই আবার বুঝাইতেন। হ্যাঁ অবশ্যই আমি আবার বুঝাবো। একটু খেয়াল করো। ধরো রেগে গেছে শিফরা। হ্যাঁ শিফরা, ধরো তোমার সাথে আমার দেখা হয়েছে প্রথম দিন, আমি তোমার কাছে টাকা চাইলাম যে শিফরা আমাকে 20 টাকা দেয়। তুমি বলো যে আরে এই ভাইয়ের সাথে তো আমার দেখা হয়েছে, তাহলে একটা 20 টাকা দেই। আচ্ছা তখন তুমি আমাকে 20 টাকা দিলা, খুব সুন্দর, আমি 20 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে চলে গেলাম যে আমি তোমাকে নেক্সট দিন টাকা দিয়ে দেবো। নেক্সট দিন আবার তোমার সাথে আমার দেখা হয়েছে, তুমি তো জানো যে ভাই আমাকে টাকা দিবে। তখন আমি আবার টাকা চাইলাম যে শিফরা আর 20 টাকা আমাকে দিবি। আমি তো আসলে জানি হ্যাঁ আমি কালকে তোর থেকে 20 টাকা নিছি, আরো 20 টাকা যদি কাইন্ডলি আমাকে দিস তাহলে আমার খুব ভালো হয়। তখন তুই তো মনে মনে ভাববি কি রে, এ বেটা অনলাইনে ক্লাস নেয়, ঠিক আছে বেটারে আমি একদিন ক্লাস টাস করছি দেখে আমি হচ্ছে ওরে টাকা দিছি, কিন্তু বেটারে কি আমি ডেলি ডেলি টাকা দিব? অবশ্যই না। তখন তুই বলবো যে না আমি তো সহজে দিব না। তখন আমি মনে মনে ভাববো যে আরে আমি তো অলরেডি একদিন ওর কাছে টাকা চাইছি, তাহলে আমি ওর কাছে আরো বেশি রিকোয়েস্ট করি, তাহলে ও হয়তো বা দিবে আমাকে টাকাটা। তখন আমি তোকে আবার বুঝাইতে চাই যে শিফরা দেখ, আসলে আমি তো অনেক বিপদে পড়ে গেছি, আজকে হচ্ছে আমার 20টা টাকা খুব জরুরি, আমার কাছে ভাঙতি নাই, তাহলে তো আমি এই ভাঙতি কোথায় পাবো, এই রাস্তায় দোকান পাটো অফ। তখন তুই বলবি যে আচ্ছা হ্যাঁ, আচ্ছা থাক, আরেকদিন দেই, 2 দিন হয়েছে কিছু হবে না। তারপরে তুই কিন্তু 20টা টাকা দিলি, তাহলে প্রথম দিন আমার তোর থেকে 20 টাকা নিতে কোনো এফোর্ট দিতে হয় না, এই কারণে মাইনাস। বাট দ্বিতীয় দিন কি, ওই যে একটা নেগেটিভ ভাইব তোর মধ্যে আছে যে আমি তো অলরেডি 20 টাকা দিয়ে দিছি, আবার আরেকদিন 20 টাকা দিব, এই নেগেটিভ ভাইবটাকে কাটাইতে কিন্তু আমার আরো বেশি এফোর্ট দিতে হবে, আরো তোকে বুঝাইতে হবে। এই কারণে মানটা পজিটিভ। তৃতীয় দিন যদি আমি টাকা চাই তাহলে আরো আরো বেশি বুঝাইতে হবে। চতুর্থ দিন আরো 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 বেশি বুঝাইতে হবে। এখন বুঝতে পারছো কিনা? এখন বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্বর্ণা আসলে রিমা কেন জানি সবার আগে বুঝে ফেলছে। আচ্ছা এখন বুঝতে পারছো কিনা শিফরা, কাইন্ডলি একটু জানাও। শামসুল কোনো প্যারা নাই, তুমি হচ্ছে ক্লাসটা শেষ হলে প্রথম 14 মিনিট দেখে ফেলো, ঠিক আছে? আচ্ছা ওকে, এখন বুঝতে পারছো কিনা শিফরা, কাইন্ডলি একটু জানাই দাও ভাইয়া। এতটুকু বুঝতে পারছো কিনা শিফরা, কাইন্ডলি একটু জানাই দাও শিফরা, একটু কাইন্ডলি জানায়া দাও। এখন বুঝতে পারছো কিনা? শিফরা হারাই গেছে নাকি ভাই? আচ্ছা না বুঝতে পারলে আবার কমেন্ট করবে, প্যারা নেই। ওকে এখন হচ্ছে আমরা পরবর্তী আলাপে যাই। পরবর্তী আলাপ হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এটা খুব নাকি কঠিন প্লব নাকি ভাইয়া? অমুকে তড়িৎ ঋণাত্মকতা ক্লিয়ার কনসেপ্ট, থ্যাংক ইউ ভাইয়া। এখন হচ্ছে অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করে ভাইয়া তড়িৎ ঋণাত্মকতা, ভাই তোর চিনি কথা মানতো মুখস্থ করতে করতে ভাইয়া, এই যে ধরো এদিকে কি আছে, এদিকে হচ্ছে ধরো আছে হচ্ছে শামসুল। হ্যাঁ এই শামসুল কি করছে, শামসুল তোর চিনি কথা কেমনে মুখস্থ করে জানো? এমনি মুখস্থ করে, হ্যাঁ 0.5 বারে 0.5 বারে লিথিয়াম 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 লিথিয়াম, হ্যাঁ লিথিয়াম লিথিয়াম, হ্যাঁ নাইট্রোজেন নাইট্রোজেন নাইট্রোজেন, হ্যাঁ অক্সিজেন 3.5 অক্সিজেন 3.5, হ্যাঁ হ্যাঁ ফ্লোরিন 4 ফ্লোরিন 4, এই যে গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ, এরকম করে হচ্ছে ও মুখস্থ করতে থাকে। কিন্তু ভাই বিশ্বাস কর, তড়িৎ ঋণাত্মকতা একবারে সহজ। তড়িৎ ঋণাত্মকতা কি একবারে সহজ, হ্যাঁ আমি জানি। এখন হচ্ছে হচ্ছে স্বর্ণা, তারপর রিমু, তারপর হচ্ছে শফিকুল, ওর হচ্ছে বিশ্বাস কর, শামসুল ওর হচ্ছে বিশ্বাস করবে না, ঠিক আছে? এখন তাদের বিশ্বাসটা আমার অর্জন করতে হবে, চলো আমি তাদের বিশ্বাসটা অর্জন করি। কনসেপ্ট কি, তড়িৎ ঋণাত্মকতা। আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনবা, এই 5 মিনিট আমার কথা মনোযোগ দিয়ে শুনবা। তাহলে আমি হচ্ছে এই উদাহরণটা দিব কাকে দিয়ে? এই উদাহরণটা দিব হচ্ছে শিফরাকে দিয়ে। আচ্ছা আচ্ছা, শিফরার নামটা যেহেতু সামনে আসছে, শিফরার নামটা দিয়ে উদাহরণ দিই। ধর আমি দোকান দিয়ে, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এরকম ভাবসাব নিয়ে, খুব ভালো ভাবসাব নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম কিরে এটা শিফরা না? হ্যাঁ দেখলাম শিফরা হচ্ছে দোকান দিয়েছে, দোকানের নাম হচ্ছে শিফরা ডিপার্টমেন্টাল স্টোর। এখানে হচ্ছে লিচু ড্রিঙ্কস থেকে শুরু করে সবকিছু পাওয়া যায়, একদম সুলভ মূল্যে সবকিছু পাওয়া যায়। কি নাম দোকানের? শিফরা ডিপার্টমেন্টাল স্টোর। কি নাম? শিফরা ডিপার্টমেন্টাল স্টোর, শিফরা ডিপার্টমেন্টাল স্টোর। খুব সুন্দর। এই শিফরা ডিপার্টমেন্টাল স্টোরে আমি সামনে গেলাম, আমি বললাম কি রে শিফরা, তুই দোকান দিলি হঠাৎ করে? পরে বলে যে হ্যাঁ ভাই আমি তো আসলে পড়াশোনার পাশাপাশি ওমেন এম্পাওয়ারমেন্ট করতে চাই ভাই, কিছু টাকা পয়সার দরকার আসলে, আমি তো ভাই একটু ঘুরতে পছন্দ করি, তো আমার ভাই একটু পকেট মানির জন্য আমার এই দোকানটা করা লাগতেছে। আমি বললাম খুব, দ্যাটস গ্রেট। তখন শিফরা আমাকে জিজ্ঞেস করলো ভাই আপনি কই যান? আমি বললাম আরে আমি তো টিউশনি করাইতে করাইতে বাসায় যাচ্ছিলাম, হলের দিকে আগাচ্ছিলাম, তোর আসলে এদিকে কি? পরে বলো যে ভাই আমি তো আসলে এদিকে সেল করতেছি। আচ্ছা কি কি দোকানে তোর আছে? তখন সে বলো যে ভাই আমার কাছে আছে লিচি ড্রিঙ্ক। কি আছে? লিচু ড্রিঙ্ক। লিচু ড্রিঙ্ক থেকে শুরু করে সবকিছু আছে। লিচু ড্রিঙ্ক কি আছে? লিচু ড্রিঙ্ক, রাইট? লিচু ড্রিঙ্ক, লিচু ড্রিঙ্ক। আচ্ছা তখন আমি বললাম আরে ভালো কথা মনে করছিস তো, আমার তো খুব টায়ার্ড লাগতেছে, যে গরম, টায়ার্ড হয়ে গেছি টিউশনি করে, একটা আসলাম আরেকটা তো যাবো, হ্যাঁ একটা লিচু ড্রিঙ্ক দে তো আমারে। তখন আমি জিজ্ঞেস করলাম দাম কত?
সে বললো কত টাকা, 1 টাকা। সে কত টাকা বললো, 1 টাকা। 1 টাকা, খুব সুন্দর কথা। শিপ্রা যেহেতু বলো হচ্ছে 1 টাকা, আমি বললাম আচ্ছা 1 টাকা। তখন আমি ভাবলাম মনে মনে যে আমি তো টিচার, আমি যেহেতু পড়াইছি, ভাইয়া মানুষ, একটু অ্যাডভান্টেজ নিই। আমি বললাম ওকে 0.9 টাকায় হবে। কি বললাম, 0.9 টাকায় হবে। কথাগুলো খেয়াল করিস, 0.9 টাকায় হবে, 0.9 টাকাতে হবে। শিফরা তখন উত্তর দিল না। শিফরা তখন কি উত্তর দিল, না। শিফরা তখন উত্তর দিল কি, না। আমার একটু কাহিনী যদি বুঝে থাকো তাহলে চলো আমরা একটু এটা ইমপ্লিমেন্টেশনে যাই। প্রথমে আমি কি বলছিলাম, লিথিয়াম কয় টাকা, 1 টাকার লিচু ড্রিঙ্ক। এটা কি 1 টাকার লিচু ড্রিঙ্ক, রাইট? আচ্ছা, তারপর আমি যখন শিফরাকে বলছিলাম 0.9 টাকায় হবে, শিফরা কি বলছে, না হবে না ভাই, ব্যবসা ইজ ব্যবসা, 0.9 টাকায় হবে। সে বলছে কি, না। এতটুকু বুঝছো কিনা আমাকে এটা জিনিস জানো, এতটুকু বুঝতে পারছো কিনা এটা একটু জানাও তো। এতটুকু বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও তো, যে জি ভাই আমি এতটুকু বুঝতে পারছি। এতটুকু বুঝতে পারছো কিনা বলো তো। আমি কি হলো, আমি হচ্ছে কাহিনীটা যদি হচ্ছে আবার একটু রিপিট করতে থাকি, তোমরা ততক্ষণে কমেন্টে জানাও। তাহলে আমার কাহিনীটা হচ্ছে, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম শিফরা ডিপার্টমেন্টাল স্টোর। আমি জিজ্ঞাসা করলাম, শিফরা তোমার কাছে কি লিচু ড্রিঙ্ক আছে? সে বলছে হ্যাঁ আছে। আমি বললাম দাম কত? সে বললো 1 টাকা। আমি বললাম 0.9 টাকায় দিবা? সে বললো যে না। তাহলে 1 টাকা দিয়ে এক লিচু ড্রিঙ্ক মানে এলআই মানে কি লিথিয়াম, তাহলে লিথিয়ামের তোর চিহ্নিত কথা 1। তারপর আমি কি বলছি, 0.9 টাকায় হবে? সে বলছে না। তার মানে 0.9 না, 0.9 না, তার মানে সোডিয়ামের হচ্ছে 0.9। এতটুকু যদি বুঝতে পারো আর কিছু মুখস্থ করার দরকার নেই। দেখো 0.5 করে বাড়বে, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে 0.5 করে বাড়বে। কত করে? 0.5 করে বাড়বে। তাহলে লিথিয়ামের পরবর্তীতে আস্তে আস্তে 0.5 করে বাড়াইতে থাকো। দেখো বেরিলিয়াম 1.5, বোরন 2, কার্বন আড়াই, নাইট্রোজেন 3, অক্সিজেন হচ্ছে 3.5, ফ্লোরিন হচ্ছে ফ্লোরিন হচ্ছে কত 4। এখন আসো, অনেকে আছে ভাইয়া আমার কাছে তো এটা কঠিন লাগতেছে, ভাইয়া আরো কোনো হচ্ছে শর্টকাট আছে কিনা? থাকে না যে এই কালারের মধ্যে ভিন্ন ডিজাইন আছে কিনা, বা এই ডিজাইনের মধ্যে ভিন্ন কালার আছে কিনা। হ্যাঁ, শিয়াব ভাইয়ের কাছে আছে। ঠিক আছে আপা, আপনার জন্য সবকিছু আছে। ভাইয়া আপনার জন্য সবকিছু আছে। তাহলে এই কালারের মধ্যে ভিন্ন ডিজাইন হচ্ছে, ধরো কেউ যদি উল্টা মুখস্থ করে এফতে ফ্লোরিন এফতে 4, কেউ যদি উল্টা মুখস্থ করে এফতে ফ্লোরিন এফতে 4, জাস্ট 0.5 করে কমাইতে থাকবে আর সামনে আগাইতে থাকবে, দেখবা অ্যান্সার মিলে যাবে। দ্বিতীয় পর্যায়ে ক্লিয়ার কিনা? দ্বিতীয় পর্যায়ে ক্লিয়ার কিনা? দ্বিতীয় পর্যায়ে ক্লিয়ার কিনা? ওকে ক্লিয়ার। তাহলে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কি? তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে হচ্ছে তৃতীয় পর্যায়ে 0.3 করে বাড়বে, তৃতীয় পর্যায়ে 0.3 করে বাড়বে। ওকে বাড়াই দাও। তাহলে আমরা জানি যে 0.9 টাকা না, তাহলে কি আস্তে আস্তে 0.3 করে বাড়াও। 1.2, 1.5, 1.8, 2.1, 2.4। হ্যাঁ, লাস্টেরটা কোনটা? লাস্টেরটা একটু মুখস্থ করতে হবে। লাস্টেরটা কি? এইটা একটু মুখস্থ করতে হবে, এইটা একটু কি করতে হবে, এইটা একটু মুখস্থ করতে হবে। এখন ক্লোরিন যে 3, এটাও বলে অনেকের মনে থাকে না। ভাইয়া এটা তো মনে থাকে না, বিশেষ করে মেয়েরা। ভাইয়া এটা তো আমার মনে থাকে না, ভাইয়া এখন আমি কি করবো? হ্যাঁ ভাইয়া প্লিজ রিপ্লাই দিন ভাইয়া। এই যে কাহিনীগুলো তোরা করস, এটা মনে থাকে না। যে এই মনে থাকার জন্য আমি হচ্ছে তোকে, মনে থাকার জন্য হচ্ছে আমি তোকে হচ্ছে শর্টকাট দিচ্ছি। মনে থাকার জন্য শর্টকাট হচ্ছে, অ্যালফাবেটের মধ্যে কি আছে? অ্যালফাবেটের মধ্যে সি হচ্ছে কয় নাম্বার বর্ণ? সি হচ্ছে 3 নাম্বার, রাইট? 3 নং অ্যালফাবেট, 3 নাম্বার না? 3 নাম্বার অ্যালফাবেট, ঠিক না? সি হচ্ছে 3 নাম্বার অ্যালফাবেট। তাহলে সি দিয়ে ক্লোরিন, তাহলে ক্লোরিনের আয়নীকরণ শক্তি কত? 3। কথা কি বুঝতে পারছো? ক্লোরিনের আয়নীকরণ শক্তি হচ্ছে 3। কথা কি বুঝতে পারছো? ওকে, ক্লিয়ার হলে একটু কমেন্টে জানাই দাও যে জি ভাইয়া ক্লিয়ার। এই কথা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে একটু কমেন্টে জানাই দাও জি ভাইয়া ক্লিয়ার। কথা বুঝতে পারছো কিনা?
বুঝতে পারলে কমেন্টে জানাও যে ক্লিয়ার। ওকে, এবার আসলে হচ্ছে আমরা অক্সাইডের মধ্যে চলে যাই। ওকে, অক্সাইডের মধ্যে আসলে অনেক টাইপের অক্সাইড আছে, অম্লীয় অক্সাইড আছে, ক্ষারীয় অক্সাইড আছে। তাহলে ধাতুর অক্সাইড হচ্ছে আমাদের ক্ষারীয় অক্সাইড। তাহলে ধাতুর অক্সাইড কি? ক্ষারীয় অক্সাইড। তাহলে অধাতুর অক্সাইড কি? অধাতুর অক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড। তাহলে ধাতুর অক্সাইড যদি ক্ষারীয় অক্সাইড হয়, অধাতুর অক্সাইড কি হবে? অম্লীয় অক্সাইড। ধাতুর অক্সাইড যদি ক্ষারীয় অক্সাইড হয়, অধাতুর অক্সাইড কি হবে? অম্লীয় অক্সাইড। এতটুকু আমরা বুঝলাম? ওকে, বুঝলাম। তাহলে এই যে দেখো, আমি হচ্ছে বক্স করে দিচ্ছি, ঠিক আছে? ধাতুর অক্সাইড, অধাতুর অক্সাইড। এবার আসো, বক্স না করে মনে বেটার। আচ্ছা, এবার আসো হচ্ছে আমরা পরবর্তী আলাপে চলে যাই। পার অক্সাইড। কি অক্সাইড ভাইয়া? পার অক্সাইড। পার অক্সাইডে হচ্ছে অক্সিজেন বেশি থাকবে। পার অক্সাইডে কি থাকবে? অক্সিজেন বেশি থাকবে। পার অক্সাইডে অক্সিজেন বেশি থাকবে, এটা মনে রাখবা। সুপার অক্সাইড, ধরো সুপারম্যান, সুপারম্যানের কি শক্তি বেশি নাকি কম বলো তো? সুপারম্যানের শক্তি কি সবচেয়ে বেশি না? তাহলে সুপার অক্সাইডে কি হবে? অক্সিজেন হচ্ছে আরো বেশি হবে। তাহলে যে হচ্ছে সুপারম্যান, তার শক্তি বেশি না? অবশ্যই বেশি। তাহলে অক্সিজেন কি হবে? বেশি হবে। এই সুপার অক্সাইডে কি হবে? পার অক্সাইডের চেয়ে অক্সিজেন বেশি হবে। আচ্ছা, তাহলে পার অক্সাইড আর সুপার অক্সাইডের আলাপ আমরা বুঝতে পারছি। এবার হচ্ছে সাব অক্সাইড। সাব হয় না যে হচ্ছে গ্রুপ, গ্রুপের মধ্যে সাব গ্রুপ। গ্রুপ বড় নাকি সাব গ্রুপ বড় বলো তো? অবশ্যই গ্রুপ বড়। সাব গ্রুপ কি মানে ছোট। ছোট যেহেতু অক্সিজেনের মান কি ছোট, অক্সিজেন হচ্ছে কম। এই বেসিক জিনিসপত্রগুলো বুঝতে পারছো কিনা? এই বেসিক জিনিসপত্রগুলো যদি বুঝতে পারো তাহলে হচ্ছে এদিকে আর বাকি উদাহরণগুলো মুখস্থ করতে তোমার কোনো অসুবিধা হবে না। জাস্ট আলাপটা কি? আলাপটা হচ্ছে একেবারে সহজ। প্রথমত হচ্ছে কি? পার অক্সাইডে অক্সিজেন বেশি, সুপার অক্সাইডে অক্সিজেন আরো বেশি, সাব অক্সাইডে অক্সিজেন কম। এই টেকনিক যদি বুঝতে পারো তাহলে হচ্ছে আর কোনো কিছু বোঝার বাকি থাকবে না, ইনশাল্লাহ মনে থাকবে ভাইয়া। ওকে, কারোর যদি মনে না থাকে আমরা হচ্ছে আবার সংস্কার দিব। হ্যাঁ ঠিক আছে, অক্সিজেন বেশি পার অক্সাইডে। ওকে, এবার আসো আমরা আমাদের পরবর্তী আলাপ। প্রশম অক্সাইড, উভয়ধর্মী অক্সাইড না দিয়ে এটাকে উভধর্মী দাও, তাহলে এটা সুন্দর হয়। উভয়ধর্মী, এটা হবে উভধর্মী। হ্যাঁ, উভধর্মী অক্সাইড, প্রশম অক্সাইড আর পলি অক্সাইড। এর মধ্যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। কোন দুইটা? এই দুইটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে উভধর্মী অক্সাইড আর হচ্ছে পলি অক্সাইড। এখন প্রশম অক্সাইড আমরা জানি যে পানি, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, এগুলো হচ্ছে প্রশম অক্সাইড। পানি যে প্রশম অক্সাইড এটার বলার কিছু নাই, কারণ পানি দিলে যে কোনো কিছু কি হয়? নিউট্রাল হয়ে যায়, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন আমাদের ম্যাটার অফ কনসার্ন হচ্ছে উভধর্মী অক্সাইড আর পলি অক্সাইড। এই জন্য এগুলা মুখস্থ করার জন্য ভাইয়া তোমাদের জন্য শর্টকাট নিয়ে আসছি। কি নিয়ে আসছি? শর্টকাট। শর্টকাট হচ্ছে কি? জেনে এলাম সানিয়া পাবেই পাবে। কি হলে? জেনে এলাম সানিয়া পাবেই পাবে। কে পাবে? সানিয়া। জেনে এলাম, যে দিয়ে কি? জিঙ্ক অক্সাইড। এলাম দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। সানিয়া দিয়ে হচ্ছে স্টেনিয়াম অক্সাইড, লেড অক্সাইড, তারপরে PbO2। এই যে পাবেই পাবে, জেনে এলাম সানিয়া পাবেই পাবে। এদিকে তুমি আমার নাম দিয়ে মুখস্থ করতে পারো, জেনে এলাম শিহাব পাবেই পাবে। এতটুকু বুঝতে পারছো কিনা? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট আর এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা বুঝতে পারছো কিনা যে জেনে এলাম সানিয়া পাবেই পাবে। তাহলে জেনে এলাম দিয়ে, জেনে দিয়ে হচ্ছে জিঙ্ক অক্সাইড, এলাম দিয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড, সানিয়া দিয়ে স্টেনিয়াম অক্সাইড, তারপর PbO2। এতটুকু বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানায় দাও, এতটুকু বুঝতে পারছো কিনা? ওকে, হ্যাঁ গ্রুপ বড়, ঠিক। আচ্ছা, কি লিখছে ভাইয়া? কোনো মেন্টর প্রয়োজন কিনা? আচ্ছা ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরবর্তী আলাপ, পলি অক্সাইড। আচ্ছা, পলি নামে কি কারোর দিকে আন্টি আছে বা খালা আছে কিনা একটু জানাও তো আমারে। পলি নামে কারো আন্টি বা খালা, কাকি, মামি আছে কিনা? না থাকলে না জানাও, আর হ্যাঁ থাকলে তোর নাম বলো আছে। পলি নামের কেউ আছে কিনা একটু জানাও, বা তোমার কোনো বন্ধু বান্ধবী পলি নামের কেউ থাকলে একটু জানাও। না ভাইয়া, পলি নামে বলে কেউ নেই। আচ্ছা ওকে। আচ্ছা, ধর হচ্ছে এই যে স্বর্ণা, হ্যাঁ স্বর্ণার, ধর স্বর্ণার হচ্ছে মামির নাম হচ্ছে পলি, ঠিক আছে? স্বর্ণার মামির নাম কি? পলি। তাহলে এই যে পলি, এই পলি অক্সাইডটা আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখ, এই যে স্বর্ণার যে মামি আছে, কি মামির নাম? পলি মামি। এই পলি মামি কি করে জানোস? পলি মামি হচ্ছে মন দিয়ে বাসন মাজে। পলি মামি কি করে? মন দিয়ে বাসন মাজে। মন দিয়ে, মন দিয়ে, মন দিয়ে কি করে? বাসন মাজে, বাসন মাজে। আচ্ছা, তাহলে মন দিয়ে বাসন মাজে মানে কি? মন দিয়ে হচ্ছে MnO2 আর বাসন দিয়ে হচ্ছে BaO। তাহলে কে বাসন মাজে? এই যে পলি মামি। বুঝতে পারছো? এই যে পলি হচ্ছে
পলি কি করে? মন দিয়ে বাসন মাজে। পলি কি করে? মন দিয়ে বাসন মাজে। পলি, আচ্ছা পলিটা অন্য কালার দিয়ে লিখি। পলি মামি হচ্ছে মন দিয়ে বাসন মাজে। পলি, পলি হচ্ছে কি করে? মন দিয়ে হচ্ছে বাসন মাজে। পলি হচ্ছে মন দিয়ে কি করে? বাসন মাজে। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছো কিনা? ওকে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু ভাইয়াকে জানায় দাও। এই জিনিসটা বুঝতে পারছো কিনা একটু ভাইয়াকে জানায় দাও। এই জিনিসটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে জানায় দাও যে হ্যাঁ ভাইয়া এই ব্যাপারটা আমি বুঝতে পারছি। আচ্ছা, তোমার একটা আপু ছিল, তাহলে এই যে শামসুল হক তোমার হচ্ছে সেই আপুই হচ্ছে মন দিয়ে বাসন মাজে। ঠিক আছে, এই জিনিসটা আর ভুল যাবে কিনা বলো তো? তাহলে হচ্ছে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে উভধর্মী অক্সাইড হচ্ছে জেনে এলাম, সানিয়া পাবেই পাবে। আর হচ্ছে পলি অক্সাইড হচ্ছে পলি মন দিয়ে বাসন মাজে। কথা কি বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানায় দাও। এটা বুঝতে পারলে কমেন্টে জানায় দাও। এটা বুঝতে পারলে হচ্ছে কমেন্টে জানায় দাও। এটা বুঝতে পারলে হচ্ছে কমেন্টে জানায় দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। এটা কখন দিল? আমি যদিও পেজ থেকে সবকিছু দেখতেছি, আমরা দেখি গ্রুপেও মানুষজন কমেন্ট করতেছে। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই শামসুল হক, তোর ম্যাচমেট আপু কেমনে হয় রে? তুই তো পোলার ম্যাচমেট আপু কেমনে হয়? এটা তো বুঝলাম না, এটা একটু কমেন্টে আমার জানাতো। কি রে ভাই, তোর ম্যাচমেট আপু কেমনে হয়? এই এই এ তুই কি বললি? এটা একটু আমার জানা। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডি ব্লক মৌল নিয়ে কথাবার্তা বলবো। কোন ব্লক? ডি ব্লক মৌল নিয়ে কথাবার্তা বলবো। তাহলে ডি ব্লক মৌলতে আমরা জানি যে ডি ব্লকে যদি কোনো মৌলের হচ্ছে ইলেকট্রন ঢুকে যায় সেটাকে আমরা বলবো ডি ব্লক মৌল। মানে ডি তে ইলেকট্রন থাকলে ডি ব্লক মৌল, রাইট? অবস্থান্তর মৌল আসবে, প্যারা নিও না। ডি 1 থেকে 9 হচ্ছে অবস্থান্তর মৌল, আর ডি তে ইলেকট্রন থাকলেই অবস্থান্তর, সরি ডি ব্লক মৌল। তাহলে কি বললাম? ডি 1 থেকে 9, রাইট? ডি 1 থেকে 9 এটা হচ্ছে কি? এটা হচ্ছে অবস্থান্তর। এটা হচ্ছে কি? অবস্থান্তর। অবস্থান্তর, ওকে। তাহলে এই হচ্ছে অবস্থান্তর। এটা হচ্ছে কি? অবস্থান্তর। ঠিক আছে, এটা হচ্ছে অবস্থান্তর। আচ্ছা, তাহলে ডি 1 থেকে 9 হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, আমার নাম মিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম মিম, আইডির নাম শামসুল হক কেন? কি রে ভাই, এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? তোর নাম মিম, নাম রেখেছে শামসুল হক। আচ্ছা, তাহলে দেখতো ডি ব্লক মৌল হচ্ছে, আমরা জানি যে ডি ব্লকে যদি কোনো ইলেকট্রন থাকে সেটাকে আমরা ডি ব্লক মৌল বলবো। এবং অবস্থান্তর মৌল কি? অবস্থান্তর মৌল হচ্ছে যে ডি 1 থেকে 9 কে আমরা অবস্থান্তর মৌল বলবো। চল একটু আমরা দেখে ফেলি। এখন দেখতো এদিকে কি আছে ভাইয়া? স্ক্যান্ডিয়াম, রাইট? স্ক্যান্ডিয়াম আছে কত? 21। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে হচ্ছে আমাদের কত আসবে? 3d1 আর কত আসবে ভাইয়া? 4s2। 3d1 আর 4s2 আসবে, ঠিক আছে না? স্ক্যান্ডিয়াম হচ্ছে 3d1 আর 4s2 আসবে। এখন এই দেখতো 3d1 আছে, তাহলে কি ডি তে আসলো না? ডি তে যদি আসে তাহলে আমরা বলতে পারবো কি স্ক্যান্ডিয়াম হচ্ছে একটা ডি ব্লক মৌল। এদিক থেকে আমরা শিওর হতে পারলাম স্ক্যান্ডিয়াম হচ্ছে ডি ব্লক মৌল। খুব সুন্দর। এখন তুই যদি অন্যদিকে একটু তাকাস, দেখ টাইটেনিয়ামের ক্ষেত্রে কি আছে? 3d2 আছে, এটাও ডি ব্লক মৌল। ভ্যানাডিয়ামের ক্ষেত্রে 3d3 আছে, ক্রোমিয়ামের ক্ষেত্রে 3d4 আছে, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 3d5 আছে, আয়রনের ক্ষেত্রে 3d6 আছে, কোবাল্টের ক্ষেত্রে 3d7 আছে, নিকেলের ক্ষেত্রে 3d8 আছে, কপারের ক্ষেত্রে 3d9 আছে, জিঙ্কের ক্ষেত্রে 3d10 আছে। তাহলে ডি তে আসে না ইলেকট্রন? ডি তে যদি ইলেকট্রন থাকে তাইলে আমরা কি বলবো? ডি ব্লক মৌল। এবার আসো অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলের ক্ষেত্রে একটু লক্ষ্য করতো ভাইয়া, অবস্থান্তর মৌলের ক্ষেত্রে ধরো স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়াম 3+ এর ক্ষেত্রে দেখো তো 3d0 4s0, তাহলে কি কোনো ডি ব্লক আছে? নাই। তাহলে স্ক্যান্ডিয়াম কি ডি ব্লক মৌল না? স্ক্যান্ডিয়াম 3+ ডি ব্লক মৌল না। তোমাদের ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন আসে যে স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হলেও স্ক্যান্ডিয়াম 3+ ডি ব্লক মৌল না। স্ক্যান্ডিয়াম কি? স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হলেও স্ক্যান্ডিয়াম 3+ ডি ব্লক মৌল না, কেন? তাহলে তুমি যে ইলেকট্রন বিন্যাসটা লিখে দিবা যে আমরা স্ক্যান্ডিয়াম থেকে দেখতে পাই যে স্ক্যান্ডিয়াম আছে 3d1 4s2, কিন্তু স্ক্যান্ডিয়াম 3+ এ আছে ভাইয়া 3d0 এবং 4s0। সুতরাং যেহেতু ইলেকট্রন নাই এই কারণে হচ্ছে এটা ডি ব্লক মৌল না। অনুরূপ ভাবে জিঙ্কের ক্ষেত্রেও জিঙ্ক হচ্ছে ডি ব্লক মৌল, কিন্তু জিঙ্ক 2+ ডি ব্লক মৌল না। কেন জিঙ্ক 2+ ডি ব্লক মৌল না? কারণ হচ্ছে জিঙ্ক 2+ও আমরা দেখবা কি আছে? 3d10 আছে। তার মানে জিঙ্ক 2+ ডি ব্লক মৌল হলেও
অবস্থান্তর মৌল না। কেন অবস্থান্তর মৌল না? কারণ ডি 1 থেকে 9 হচ্ছে অবস্থান্তর মৌলের শর্ত। অবস্থান্তর মৌলের শর্ত হচ্ছে ডি 1 থেকে 9, কিন্তু জিঙ্ক আছে কত? জিঙ্ক আছে হচ্ছে এই তো করলো ভুল। আচ্ছা বলতো এদিকে কি ভুল আছে দেখি তো। ওকে, ডি ব্লকে নাই। হ্যাঁ এইটাই আসলে। এখন আমরা তোমাকে যদি হচ্ছে দেখতো, তাহলে আমরা বুঝতে পারলাম কিনা ডি ব্লক মৌলের কাহিনী, যে স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হলো স্ক্যান্ডিয়াম 3+, কেন ডি ব্লক মৌল না, এই ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? অবশ্যই বুঝতে পারছি। আশা করি এখন তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এবার হচ্ছে আমাদের পরবর্তী আলাপ হচ্ছে যে ডি ব্লক মৌল আসলে মনে রাখবো কিভাবে। দেখো ওই যে একটা প্রশ্ন ছিল না যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। এটা হচ্ছে আমি আমার মতো একটু পুংটামি করে মনে রাখতাম। কিভাবে? একটু পুংটামি করে। ডি ব্লক মৌল হচ্ছে মানুষ, আমি বললে মনে রাখতাম ডি ব্লক মৌল হচ্ছে মানুষ, ডি ব্লক মৌল হচ্ছে মানুষ, আর অবস্থান্তর মৌল হচ্ছে কি? চোর। অবস্থান্তর মৌল কি? চোর। ডি ব্লক মৌল হচ্ছে মানুষ, অবস্থান্তর মৌল হচ্ছে চোর। তাহলে আমরা জানি সকল চোরই মানুষ, কিন্তু সকল মানুষ চোর নয়। তার মানে সকল ডি ব্লক মৌল, সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। এটা দিয়ে হচ্ছে আমি মনে রাখার চেষ্টা করতাম। কথা বুঝতে পারছো কিনা সোনামণিরা? কথা বুঝতে পারছো কিনা? আচ্ছা ভাইয়া আরেকবার বলেন। আচ্ছা আরেকবার বলতেছি। আরেকবার হচ্ছে যে ডি ব্লক মৌলকে আমি ধরতাম মানুষ, আর কি অবস্থান্তর মৌলকে ধরতাম চোর। তাহলে সকল চোরই মানুষ, কিন্তু সকল মানুষ চোর নয়। এটাই আসলে বলতে চাইছি। এটাই ভালো, ডি ব্লক হইতেই তো চাবা, এটাই তো ভালো। আর হচ্ছে শামসুল হক হইতে চায় হচ্ছে অবস্থান্তর মৌল, ঠিক আছে না? আচ্ছা এবার আসো আমাদের জটিল যৌগ। জটিল যৌগ কি জিনিস ভাই? জটিল যৌগ হচ্ছে একদম সিম্পল, অবস্থান্তর মৌল প্লাস লিগেন্ড। জটিল যৌগ কি? অবস্থান্তর মৌল প্লাস লিগেন্ড। আর লিগেন্ড কি? দেখো, যারা ইলেকট্রন দান করে সন্নিবেশ বন্ধন গঠন করে তারাই হচ্ছে লিগেন্ড। ধরো পানি, পানি কি করছে? ইলেকট্রন দান করে আয়রন 2+ এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করছে, তাহলে এদিকে একটা লিগেন্ড হইলো, ঠিক না? তাহলে অবস্থান্তর মূলক আর এটা আমরা আগে ক্লিয়ার করলাম, লিগ্যান্ড কারা এখন আরেকটা ক্লিয়ার করলাম। এখন তোমাদের মধ্যে অনেকে আছে না, এই এক কান ধরিস না, ধরলেই আমার বিয়ে হবে না, এই নাকে নাক লাগলে হচ্ছে আবার নাক লাগাও, এরপর হচ্ছে মাথার সাথে বাড়ি খেলে শিং হয়, এই ব্যাপারগুলো আমরা শুনছি না? অনেকে শুনছি। এগুলাকে বলা হয় মিথ। মানে কি? এগুলো হচ্ছে পৌরাণিক কাহিনী, এগুলো অনেকে বিশ্বাস করে, যদিও বিশ্বাস করা উচিত না। এরকম আরেকটা মিথ আছে হচ্ছে ভাই, আমরা অনেক সময় ভাবি থার্ড ব্র্যাকেট থাকলেই হচ্ছে আমাদের জটিল যৌগ, থার্ড ব্র্যাকেট থাকলেই জটিল যৌগ। তো এটা কি জটিল যৌগ না? এদিকে কই ভাই থার্ড ব্র্যাকেট আছে? এদিকে তো থার্ড ব্র্যাকেট নাই। হ্যাঁ তুমি এটা বলতে পারো যে অধিকাংশ সময় থার্ড ব্র্যাকেট থাকলে জটিল যৌগ হবে, ম্যাক্সিমাম টাইম থার্ড ব্র্যাকেট থাকলে জটিল যৌগ হবে, নট সব সময়। কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? এক কান ধরলে বিয়ে হয় না এই মানুষজন, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে হচ্ছে একটু কমেন্টে জানো। না না অপমান না, ক্লাসের মধ্যে তো এগুলো মজা, মজা না করলে বুঝতে পারবি। নেক্সট টার্গেট হচ্ছে সুমাইয়া, সুমাইয়া ভাগবো। সুমাইয়া বলবো যে ভাই কি অপরাধ করছে এই ক্লাসে আসছি। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট যদি থাকে তাহলে কি হবে? থার্ড ব্র্যাকেট থাকলে হচ্ছে ব্র্যাকেটের বাইরেরটাকে মনে রাখবা ব্র্যাকেটের বাইরে, ব্র্যাকেটের মধ্যে প্রথমটাকে মনে রাখবা কেন্দ্রীয় ধাতু, আর এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে লিগেন্ড। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা বলবো কি? লিগ্যান্ড।
আচ্ছা, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে লিগ্যান্ড। আচ্ছা, কি কেন বুঝি নাই। আচ্ছা, তারপরে হচ্ছে এবার আসো আমরা আমাদের লিগ্যান্ডের নামগুলো একটু পড়ে ফেলি। OH থাকলে আমরা বলবো হাইড্রোক্সো, NH2 থাকলে অ্যামিনো, H2O থাকলে অ্যাকোয়া, Cl থাকলে ক্লোরো, Cn মাইনাস থাকলে সায়ানো, NO থাকলে নাইট্রোসো, O2 থাকলে অক্সো, CO থাকলে কার্বনিল। এটা আসলে বোঝার কিছু না, এটা তুমি ডিরেক্ট পড়ে ফেলবা। ওকে, এবার আসো আমাদের এই যে এতক্ষণ তো আমরা ভাই শুরুতে পড়ছিলাম। আচ্ছা বলো তো ফেরোম্যাগনেটিক পদার্থ কারা? একটু কমেন্ট করো তো দেখি তোমাদের কি মনে আছে। একটু খাতাটা উল্টাও। এ সুমাই, আমি কিন্তু দেখছি তুই কিন্তু ক্লাসে নোট করতেছিস না। তুই পিছনে ফিরে দেখ, আমি তোর পিছনে দাঁড়ায় রয়েছি। ভালো করে নোট করো, নাহলে কিন্তু পিটাম। আচ্ছা, এখন হচ্ছে বলতো ফেরোম্যাগনেটিক পদার্থ কারা? ফেরোম্যাগনেটিক পদার্থ এই তো ফেনিকো। ঠিক আছে, এই তো সময় তো পারছে। সময় নোট না করলো, সময় কি করছে? ব্রেনের মধ্যে ব্যাপারটা নিছে। আচ্ছা, তাহলে এখন ডায়া আর প্যারা এই চুম্বক পদার্থগুলো আমাদের মুখস্থ করতে হবে না? অবশ্যই মুখস্থ করতে হবে। তাহলে ডায়া চুম্বক পদার্থের ক্ষেত্রে একটা শর্টকাট আছে। ডায়া চুম্বক পদার্থের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে যে পি অরবিটালে 2, 6 আর 10টা যদি ইলেকট্রন থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো? ডায়া। আচ্ছা, ডাই আমরা সবসময় বলি না ডাই, তারপর হচ্ছে ডাইস্যাকারাইড বলি আমরা, তারপর হচ্ছে ডুয়েল সিন বলি। দেখবি যত দুই আছে সবগুলা কি ডুয়েল বা ডাইস্যাকারাইড, এগুলা কি ডি দিয়ে শুরু না? ডাবল, এগুলা কি ডি দিয়ে শুরু না? তাহলে ডায়াচুম্বক পদার্থ হইতে গেলেও পি এর মান কত হইতে হবে? 2 হইতে হবে। পি এর মান কত হইতে হবে? 2 হইতে হবে। আচ্ছা, হইলো 2, তারপরে এগুলো কেমনে মুখস্থ করব? তাহলে ডায়াচুম্বকের ক্ষেত্রে প্রথমে পি এর মান হইতে হবে 2, তারপরে 4 বাড়বে, 4 করে বাড়াবা, 4 বাড়বে। তাহলে পরবর্তীতে 2 এর সাথে 4 যোগ করলে কত হয়? 6। আবারও যদি 4 যোগ করো তাহলে 10। তাহলে পিতে হচ্ছে 2, 6, 10 যদি থাকে তখনই আমরা সেটাকে বলবো ডায়াচুম্বক পদার্থ। আর আল্লাহর দুনিয়ার বাকি যা কিছু আছে সবই প্যারা, তা সবই কি প্যারা। তাহলে কি বাকি সব হচ্ছে প্যারা। আচ্ছা, তাহলে ভাইয়া একটু কথাটা আমাকে একটু বুঝাই দিবেন? আমি তো ভাই বুঝলাম, এটার একটু ব্যাখ্যা দেন। আচ্ছা আসো ব্যাখ্যা দিই। ধরো কি আছে? কার্বন মনোঅক্সাইড, রাইট? কার্বন মনোঅক্সাইড। এই কার্বন মনোঅক্সাইডের মধ্যে ভাই কার্বন আছে আর অক্সিজেন আছে। যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো দেখবা যে লাস্টে আছে 2p2 কার্বনের, অক্সিজেনের আছে 2p4। এখন দুইটা যোগ করো তো, দুইটা যোগ করো। 2 আর 4 যোগ করলে কত হয়? 6। তাহলে এটা কি? অবশ্যই ডায়া। আচ্ছা, এবার আসো এদিকে অক্সিজেন। অক্সিজেন কয়টা আছে? 2টা আছে। O2 অক্সিজেন 2টা আছে, তাহলে 4 প্লাস 4 সমান সমান 8। 8 কি এই শর্ত ফিল আপ করছে? ফিল আপ করে নাই। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। অনুরূপ ভাবে NO যদি দেখো, নাইট্রোজেন মনোঅক্সাইড যদি দেখো, তাহলে দেখো তো নাইট্রোজেনের হচ্ছে 2p3, অক্সিজেনের হচ্ছে 2p4। তাহলে দুইটা যোগ করো, 3 প্লাস 4 সমান সমান 7। এটাও হচ্ছে এই শর্ত ফিল আপ করে নাই। এটাও যেহেতু শর্ত ফিল আপ করে নাই, এটা কি হবে? এটাও হচ্ছে প্যারাচুম্বক পদার্থ। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। ব্যাপারটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। ব্যাপারটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু কমেন্টে জানাই দাও। জি জি ভাইয়া, ব্যাপারটা বুঝতে পেরেছি। ভাইয়া আরেকবার, অবশ্যই আরেকবার। আচ্ছা, আবারও বুঝাচ্ছি। দেখো আমরা হচ্ছে প্রথমে পড়ছিলাম ফেরোম্যাগনেটিক পদার্থ। তো ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে আমরা মনে করছিলাম ফেকোনি, এগুলো হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। এখন আমাদের কাছে আসছে ভাই প্যারাচুম্বক পদার্থ কারা আর ডায়াচুম্বক পদার্থ কারা। আমরা হচ্ছে এখন ডায়াচুম্বক পদার্থ শিখবো। তো ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ডায়া মানে ডাবল বা ডুয়েল, রাইট? বা ডাইস্যাকারাইড। তার ডাই মানে হচ্ছে 2। তার মানে ডায়াচুম্বক পদার্থের ক্ষেত্রে পি অরবিটালে অন্তত 2টা ইলেকট্রন থাকতে হবে, অথবা 6টা ইলেকট্রন থাকতে হবে, অথবা 10টা ইলেকট্রন থাকতে হবে। তার মানে পিতে যদি তুমি 2, 6, 10 ইলেকট্রন পাও তাহলে বুঝতে পারবা যে কি সেটা হচ্ছে ডায়াচুম্বক পদার্থ। আর বাকি আল্লাহর দুনিয়ার যাই থাকে সব প্যারাচুম্বক পদার্থ। তাহলে কার্বন মনোঅক্সাইড যদি একটু তুলনা করো, কার্বন মনোঅক্সাইড মানে একটা কার্বন একটা অক্সিজেন,
তাহলে তুমি যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস করো লাস্টে বাবা কত 2p2, যদি তুমি হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো লাস্টে পাবা 2p4, তাহলে এই 2 আর এই 4 যোগ করবা না, যোগ করলে কত হয় 6, 6 কি এই শর্ত ফিল আপ করলো, তাহলে 6 যেহেতু 6 তার মানে ডায়া চুম্বক পদার্থ। বুঝতে পারছো কিনা কথা, কি বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? থ্যাংক ইউ শিফরা, মিনস এ লট। বাকিরা হ্যাঁ আচ্ছা, যে কমেন্ট করছিল সুমায়া তুমি কি বুঝতে পারছো কিনা ভাইয়া একটু জানাও তো। ক্লিয়ার ভাইয়া, ওকে। আমার ক্লাসে একটা বাচ্চাও যদি না বুঝে আমি আবার বুঝাবো। আচ্ছা এবার আসো বন্ধন। বন্ধন দেখে আমার কাছে মনে পড়ছে ये बंधन तो प्यार का बंधन है। আচ্ছা তাহলে বন্ধন মানে কি? বন্ধন মানে হচ্ছে দুইটা জিনিসের মিলন, ঠিক না? এই হাত এই হাতের মিলন হচ্ছে যে নোকিয়ার মতো টু টু টুং টুং টুং, তার মানে কি দুইটা হাত একসাথে হ্যান্ডশেক করছে, এটা একটা বন্ধন। তাহলে রাসায়নিক বন্ধন কি? দুইটা রাসায়নিক পরমাণুর অণুর যা ইচ্ছা তাই হোক, দুইটা রাসায়নিক জিনিসের একসাথে যুক্ত হওয়াকে রাসায়নিক বন্ধন বলা হয়। রাসায়নিক বন্ধন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অন্ত অণু, একটা হচ্ছে আন্ত অণু। অন্ত অণু আর আন্ত অণু মানে কি? দেখো তোমরা যখন ট্রেনের মধ্যে যাও তখন দেখবা ট্রেনের লেখা থেকে আন্তনগর প্রভাতী, কি লেখা থেকে? আন্তনগর, রাইট? আন্তনগর, এই আন্তনগর মানে কি? যে ট্রেন বিভিন্ন নগরে নগরে ঘুরে, মানে বিভিন্ন শহরে শহরে যে ট্রেন ঘুরে। ধরো ঢাকা থেকে একটা ট্রেন কুমিল্লা গেল, কুমিল্লা থেকে চট্টগ্রাম গেল, এগুলো হচ্ছে আন্তনগর ট্রেন, রাইট? তাহলে আন্তনগর মানে কি? আন্তনগর মানে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে। এখন যদি আন্ত অণু হয় তাহলে কি হবে? দুইটা অণুর মধ্যে যে বন্ধন সেটা হচ্ছে আন্ত আণবিক বা আন্ত অণু বন্ধন। আর অন্ত অণু মানে কি? অন্ত অণু মানে হচ্ছে একটি অণুর ভিতর যে বন্ধন হবে সেটাই হচ্ছে অন্ত অণু বন্ধন। এখন অন্ত অণুর মধ্যে কি আছে? আয়নিক আছে, সমযোজী আছে, আর ধাতব আছে। আন্ত অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে, ভ্যান ডার ওয়ালস বন্ধন আছে, ডাইপোল ডাইপোল বন্ধন আছে। ওকে, এবার আসো পরবর্তী আলাপ। তাহলে আমাদের প্রথমত আমরা আয়নিক নিয়ে এত বেশি আলোচনা করবো না, মেইন আলাপ আমাদের আসছে সমযোজী বন্ধন নিয়ে। সমযোজী বন্ধনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সরাসরি অধিক্রমণ, একটা হচ্ছে পাশাপাশি অধিক্রমণ। সরাসরি অধিক্রমণকে তুমি মুখোমুখি অধিক্রমণও বলতে পারো। এই মুখোমুখি যে অধিক্রমণ হয়েছে, ধরো অনেক সময় টিভিতে আসে না, দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আজকে ঢাকাগামী একটি বাস এবং চট্টগ্রামগামী একটি ট্রেন মুখোমুখি সংঘর্ষ হলো, হতাহতের ঘটনায় আহত 2, নিহত 4। এরকম নিউজ তোমরা পাও না? তাহলে কি হলো? মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। মুখোমুখি কি সংঘর্ষ হচ্ছে? এই মুখোমুখি সংঘর্ষ, দেখো তো এই যে সংঘর্ষ, কি সংঘর্ষ মনে রাখবো আমরা? মুখোমুখি সংঘর্ষ। এই মুখোমুখি সংঘর্ষ দিয়ে এই যে শতে সংঘর্ষ, শতে কি সিগমা, শতে কি সিগমা, শতে কি সিগমা, আবার শতে হচ্ছে সিঙ্গেল। দেখো তো এই সিগমা জিনিসটা কি? সিগমা জিনিসটা হচ্ছে মুখোমুখি সংঘর্ষ হতে হবে, এটার সাথে এরকম হলে তখনই হচ্ছে এটাকে আমরা বলবো সিগমা, রাইট? আচ্ছা তাহলে এই সিগমা ব্যাপারটা হতে পারে কার মধ্যে? সিগমা ব্যাপারটা হতে পারে এস এস এর মধ্যে হতে পারে, এস পি এর মধ্যে হতে পারে, পি পি এর মধ্যে হতে পারে। আচ্ছা তাহলে এস এস এর মধ্যে হতে পারে কি? আমরা জানি এস এর আকার গোল্লা, এই যে এই জিনিসটা হইলো এটাই হচ্ছে আমাদের কি সিগমা বন্ধন। এদিকে যে এই জিনিসটা হইলো এটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন, এদিকে যে জিনিসটা হইলো এটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। তার মানে মুখোমুখি সংঘর্ষ হলে আমরা সেটাকে সিগমা বন্ধন বলবো। তাহলে পাশাপাশি অধিক্রমণ হলে সেটাকে কি বলবো? পাই বলবো। তাহলে কি পাশাপাশি পাই, আর সিগমা বন্ধন বেশি স্ট্রং, পাই বন্ধন উইক। আচ্ছা তাহলে পাই বন্ধনের ক্ষেত্রে পাশাপাশি অধিক্রমণ, এই যে দেখো এই একটা পি অরবিটাল, এই একটা পি অরবিটাল, দুইটা পি অরবিটাল পাশাপাশি যে অধিক্রমণ হয়েছে এটা হচ্ছে π/2, এটা হচ্ছে π/2, এই যে টোটাল মিলে হয়েছে পাই, সেটা হচ্ছে আমাদের পাই বন্ধন। তাহলে সিগমা বন্ধন কি হচ্ছে? সিগমা বন্ধন হচ্ছে মুখোমুখি সংঘর্ষ। মুখোমুখি সংঘর্ষ কার মধ্যে হতে পারে? এস এস এর মধ্যে হতে পারে, এস পি এর মধ্যে হতে পারে, পি পি এর মধ্যে হতে পারে। কিন্তু পাই বন্ধন শুধুমাত্র কার মধ্যে হতে পারে? পি আর পি এর মধ্যে পাই বন্ধন হতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। পাই বন্ধন শুধুমাত্র হতে পারে পি বনাম পি। কথা কি বুঝতে পারছো কিনা এটা একটু জানাও। কথা বুঝতে পারছো কিনা এইটা ভাইয়াকে একটু জানায় দাও। হ্যাঁ সামনাসামনি বললেও হবে। ভাইয়া আপনি গানও গাইতে পারেন।
আচ্ছা, এখন একটা মজার বিষয় বলি ভাই, আপনি গান গাইতে পারেন কিনা। এখন যখন আমরা হচ্ছে ধর অনলাইনে পড়াইতে যাই, যেহেতু আমি নিজেও জেনজি, তো জেনজির বাচ্চা কাচ্চাদেরকে মেনটেন করতে গেলে ধর একটা ভাইয়ার অনেক কিছু জানতে হয়। ধর আমার কি কি জানতে হয় জানোস? আমি কি কি জানি? আমি ধর হচ্ছে তোদের ড্রেস আপ সম্পর্কে জানি, ধর নায়রাকার ড্রেস সম্পর্কে জানি, যে কোনো ড্রেস আসলে হচ্ছে সেই ড্রেস সম্পর্কে জানতে পারি। তারপর হচ্ছে ধর আমি কি জানি, আমি লিপস্টিকের বিভিন্ন শেড সম্পর্কে জানতে হয়। এগুলা কেন জানতে হয়? পড়াশোনার বোঝানোর স্বার্থে। তারপর হচ্ছে আমি কি জানতে পারি, আমি জানতে পারি হচ্ছে তোর বিভিন্ন রকমের ব্র্যান্ড সম্পর্কে, তোরা যে সেই ব্র্যান্ড গুলো ইউজ করো, যেমন হুদা বিউটি ইউজ করোস, তারপর হচ্ছে নুডের লিপস্টিক ইউজ করোস, এগুলো আমাদের জানতে হয় উদাহরণ দেওয়ার ক্ষেত্রে। যেমন ছেলেদের ক্ষেত্রে, যেহেতু আমি নিজেই ছেলে, তো আমার পাঞ্জাবি টাঞ্জাবি এগুলো সম্পর্কে ধারণা রাখতে হয় উদাহরণ দেওয়ার ক্ষেত্রে, রাইট? এই জিনিসগুলো আমাকে জানতে হয়। তারপর আমাকে গান জানতে হয়, আমাকে নাচ জানতে হয়, অনেক কিছু জানতে হয়। কারণ তুই যখন পড়াইতে যাবি, তোর মধ্যে যদি ডাইভার্সিফিকেশন থাকে না, তাহলে তুই অনেক ইজিলি বাচ্চা কাচ্চাদের আপন হয়ে যেতে পারবি। মানে মনে হবে জারি এটা একটা সেই বড় ভাই। আমি চাই সবসময় ভাইয়া হইতে। আমার কাছে ভাই, ওই স্যার, এগুলো আমার কাছে অনেক বড় পর্যায়ে জিনিসপত্র মনে হয়। আমি থাকবো ভাই, আমি পোলাপানে কাঁধে কাঁধ মিলাই হাঁটবো, ভাই ব্রাদার আড্ডা মারবো, হাসির ছলে পড়া বুঝাই দিব, এত প্যারা নেওয়ার তো কিছু নেই, বুঝছিস? আচ্ছা, ওকে। হ্যাঁ, একের ভিতর সব। শিহাব ভাইয়া না, আমার নাম হচ্ছে জুপিটার ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এবার আসো, আমরা হচ্ছে সিগমা এবং পাই বন্ধন গণনা করব। এখন দেখো তো এটা কই আসছে, এটা কিন্তু ডিও 15-16 চলে আসছে। এখন সিগমা এবং পাই বন্ধন আমরা কিভাবে হিসাব করব? চল, অলওয়েজ মনে রাখবি, একটা সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড সমান সমান সিগমা। ডাবল বন্ড সমান সমান পাই। সিঙ্গেল বন্ড সিগমা, ডাবল বন্ড পাই। আচ্ছা, এবার আসো আমাদের পরবর্তী আলাপ, ট্রিপল বন্ড। ট্রিপল বন্ড, ট্রিপল বন্ডের ক্ষেত্রে একটি সিগমা, দুটি পাই। আর এদিকে হচ্ছে, এদিকে কি, এদিকে হচ্ছে একটি সিগমা, একটি পাই। আর এক্ষেত্রে তো অবশ্যই একটি সিগমা। এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে অবশ্যই একটি সিগমা। তাহলে এই আলাপ থেকে আমরা বুঝতে পারলাম যে সিঙ্গেল বন্ড থাকলে সিগমা বন্ড, ডাবল বন্ড থাকলে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড থাকলে একটা সিগমা দুইটা পাই। আলাপ কি বুঝতে পারছো? এখন চলো আমরা এটার হচ্ছে, এদিকে দেখো তো, চলো এটার আমরা গাঠনিক সংকেতটা আঁকি। একটা কার্বন, একটা হাইড্রোজেন, আচ্ছা, এদিকে কি ডাবল বন্ড সি, হাইড্রোজেন, এদিকে হচ্ছে সি, হাইড্রোজেন, তারপরে হচ্ছে এদিকে সি, হাইড্রোজেন, অক্সিজেন। এ হচ্ছে আলাদা, দেখি তো, সি দিয়ে দুইটা হাইড্রোজেন, তারপরে পরবর্তী সি দিয়ে একটা হাইড্রোজেন, পরবর্তী সি দিয়ে দুইটা হাইড্রোজেন, তারপরে পরবর্তী সি দিয়ে একটা হাইড্রোজেন, এটা। হ্যাঁ, তাহলে এদিকে দেখতো কয়টা সিগমা বন্ধন আছে। চলো আমরা একটু সিগমা বন্ধন হিসাব করি। একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা, পাঁচটা সিগমা, ছয়টা সিগমা, সাতটা সিগমা, আটটা সিগমা, নয়টা সিগমা, 10টা সিগমা। তাহলে কয়টা সিগমা? সিগমা 10টি।
পাই দুটি, পাই দুটি কেমনে বুঝলাম? দুইটা পাই বন্ধন কেমনে বুঝলাম? এই যে দেখ, এটা একটা পাই আর একটা পাই হচ্ছে এটা। তাহলে আমরা কি সিগমা এবং পাই বন্ডের হিসাব গণনা করতে পারলাম? আচ্ছা, আরেকটা জিনিস দেখি তো, 3 4 5 6 8 9 10 11। আচ্ছা, আরেকটা টেকনিক আছে। আরেকটা টেকনিক হচ্ছে, আরেকটা টেকনিক কি? আরেকটা টেকনিক হচ্ছে এই যে দেখ, 1 3 4 5 6 7 8 9 10 11। এদিকে টোটাল কয়টা জিনিস আছে? এদিকে টোটাল মৌল আছে 11টা, 11টি মৌল। তাহলে সিগমা বন্ধন হবে এর চেয়ে এক কম। সিগমা কত হবে? 11 মাইনাস 1 সমান 10টি। ঠিক আছে, এটা একটা শর্টকাট। এটা হচ্ছে কি? এটা একটা শর্টকাট। এটা একটা কি শর্টকাট? এটা একটা কি শর্টকাট? এটা হচ্ছে কি? এটা হচ্ছে একটা শর্টকাট। ওকে, তাহলে আমরা এতটুকু কি বুঝতে পারছি কিনা? এতটুকু বুঝতে পারছি কিনা যে হ্যাঁ ভাই, সিগমা বন্ধন পাই বন্ধনের হিসাব করে আমরা বুঝতে পারছি। সিগমা বন্ধন পাই বন্ধনের হিসাব আমরা বুঝতে পারছি। 10টা সিগমা 2টা পাই। আচ্ছা, 9টায় ক্লাস আছে। ওকে, দেখতেছি। আচ্ছা, এবার আসো আমাদের সংকরায়ন। সংকরায়ন মানে কি? সংকরায়ন মানে হচ্ছে যে দুইটা জিনিস মিলায়া নতুন একটা কিছু। ধরো হচ্ছে গাধা বাবা আর মা হচ্ছে ঘোড়া। তাহলে গাধা আর ঘোড়ার যদি আমি ক্রস করাই তাহলে বাচ্চাটা হবে গর্ধব। গাধা আর ঘোড়া যদি ক্রস করাই বাচ্চাটা হবে গর্ধব। এটা হচ্ছে কি? একটা গাধা একটা ঘোড়া, দুইটাই তো ইন্ডিভিজুয়াল প্রাণী। তো দুইটা মিলা যদি একসাথে আমি করি তাহলে তৈরি হবে গর্ধব। এটা আরেকটা নতুন প্রাণী। তাহলে দুইটা ভিন্ন প্রাণী মিলা যদি নতুন প্রাণী তৈরি হয় সেটাই হচ্ছে সংকরায়ন। অনুরূপ ভাবে যদি এরকম হয়, মা হচ্ছে গাধা, বাবা হচ্ছে ঘোড়া, বাচ্চা হয়েছে খচ্চর, তাহলে কি ঘোড়া আর গাধা মিলে আবারও হচ্ছে নতুন বাচ্চা তৈরি হয়েছে খচ্চর। তাহলে এটা কি? একটা নতুন প্রোডাক্ট। এই কারণে এই প্রসেসটাকে বলা হয় সংকরায়ন। আচ্ছা, এখন আসো আমাদের পরবর্তী আলাপ। পরবর্তী আলাপ হচ্ছে যে সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি করে। তাহলে সংকরায়নের ক্ষেত্রে কি হবে? সমশক্তির সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি হয়। এই জিনিসটা আবার কি? এই জিনিসটা হচ্ছে ধরো একটা এস আর 3টা পি, একটা এস 3টা পি, তাহলে কি হইলো? sp3। কয়টা sp3? একটা এস 3টা পি 4টা sp3। একটা এস 3টা পি 4টা sp3। একটা এস 2টা পি 3টা sp2। একটা এস একটা পি 2টা sp। একটা এস 3টা পি 3টা ডি 4টা sp3 d3। এই হচ্ছে মোটামুটি আলাপ সংকরণের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা সংকরণের মধ্যে কার্বনের সংকরণ যদি একটু বুঝতে চাই, অলওয়েজ মনে রাখবা, কি মনে রাখবা? ডাবল বন্ড হলে sp2, ডাবল বন্ড হচ্ছে দুই পাশে যদি হয় তাহলে হচ্ছে sp, এটা হচ্ছে ইউনিক, এটা হচ্ছে একটু ইউনিক। আচ্ছা, আর ট্রিপল বন্ড হলে sp। আচ্ছা, এখন ধর সিঙ্গেল বন্ড হলে মনে রাখবা sp3। সিঙ্গেল বন্ড, রাইট? সিঙ্গেল বন্ড হলে হচ্ছে sp3। এটা আমরা সবাই জানি যে ডাবল বন্ড হলে sp2, বাট দুই পাশে ডাবল বন্ড থাকলে sp, ট্রিপল বন্ড হলে sp, সিঙ্গেল বন্ড হলে sp3। এবার আসো এই যে দেখো, একটা আমি হচ্ছে তোমাদের জন্য একটা উদাহরণই দিয়ে দিলাম। দেখো তো CH3, এদিকে কি আছে? সব সিঙ্গেল বন্ড, এই কারণে sp3। এদিকে যেহেতু একটা ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে sp2, এই কার্বনের সাথে তো ডাবল বন্ড আছে তাহলে sp2। এদিকে দেখো তো এই পাশেও সিঙ্গেল বন্ড, এই পাশেও সিঙ্গেল বন্ড, তাহলে কি sp3। এদিকে যেহেতু ট্রিপল বন্ড আছে তাহলে sp, এই পাশের কার্বনের সাথে তো ট্রিপল বন্ড আছে তাহলে sp, এই পাশের কার্বনে দেখো ডাবল বন্ড আছে, যেহেতু ডাবল বন্ড আছে তাহলে sp2। এবং এই কার্বনের দেখো তো দুই পাশে ডাবল বন্ড আছে, কি দুই পাশে ডাবল বন্ড আছে, যেহেতু দুই পাশে ডাবল বন্ড আছে তাহলে কি sp, এই যে আমি এটা বলে রাখছি। এরপরে কি আছে? এরপরে যেহেতু এই কার্বনের ক্ষেত্রে একটা ডাবল বন্ড আছে, সো sp2। sp3 আর sp2 এর কাহিনী বুঝছো কিনা একটু আমাকে জানাও তো। sp3 আর sp2 এর কাহিনী বুঝছো কিনা? ভাইয়ের ক্লাসগুলো শেয়ার ভাই, থ্যাংক ইউ ভাই, মিনস এ লট। আচ্ছা, তাহলে এই কথাটা ভাইয়া বুঝছো কিনা? এই কথাটা বুঝছো কিনা একটু জানাও তো। আচ্ছা, ইস্ট অ্যান্ড ওয়েস্ট, শিহাব ভাইয়া ইজ অলওয়েজ বেস্ট। ভালো,
থ্যাংক ইউ ভাই। ওরে সোহাগ বাবু, থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কি বুঝতে পারছো কিনা, এখন কথা কি বুঝতে পারছো কিনা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, কার্বনের সংকরণ ব্যাপারটা বুঝতে পারছো কিনা, একটু ভাইয়াকে জানাই দাও যে জি ভাইয়া বুঝতে পারছি। যদি না বুঝতে পারো আমি হচ্ছে আবারও বুঝাবো। এক্স্যাক্টলি, আলু এবং টমেটো হচ্ছে পোমাটো, এটাও হচ্ছে একটা সংকরণ, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো কিনা, জি ভাইয়া বুঝতে পারছো কিনা একটু জানায় দাও, তাহলে হচ্ছে হয়ে যাবে। এখন দেখো তো, আমরা একটা প্রশ্ন দিলাম, দেখি তো এটা সলভ করো তো। এই আন্ডা বাচ্চারা এটা সলভ কর। যৌগে কার্বন সমূহ sp3 সংকরণ, sp3 কোনটা, sp3, ও ভুল কালার, sp3 সংকরণ আছে কোনটাতে, sp3, sp3 বলতো কত কত নাম্বার কার্বন sp3 আছে, একটু ভাইয়াকে জানাই ফেল কমেন্টে, একটু ভাইয়াকে কমেন্টে জানাই ফেল, একটু ভাইয়াকে হচ্ছে কমেন্টে জানাই ফেল যে জি ভাই আমি বুঝতে পারছি, এততে এততে আছে, একটু ভাইয়াকে কমেন্টে জানাই ফেল। আচ্ছা, একটু ভাইয়াকে কমেন্টে জানাই ফেল। একটু ভাইয়াকে কমেন্টে হচ্ছে জানাই ফেল। আচ্ছা, এটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করি। দেখ এদিকে আসলে কি আছে, দেখ আমাকে বলছে যে sp3 সংকরণ কোথায় আছে, sp3 যেদিকে আছে সেদিকে অবশ্যই সিঙ্গেল বন্ড থাকবে, এদিকে আমি সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, এদিকে আমি সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি। এখন নাম্বারিং এর ক্ষেত্রে অবশ্যই অ্যালকিন আগে প্রায়োরিটি পাবে, অ্যালকিন, এটা তোমাদেরকে আমরা রসায়ন ভাই তোমাদেরকে পড়াবে, আমিও পড়াবো, অ্যালকিন তারপরে হচ্ছে অ্যালকাইন। তাহলে নাম্বারিং এর ক্ষেত্রে আগে হচ্ছে অ্যালকিন আগে করতে হবে, নাম্বারিং এর ক্ষেত্রে লিখে রাখি, নাম্বারিং এর ক্ষেত্রে অ্যালকিন তারপর হচ্ছে অ্যালকাইন। তাহলে আমরা যদি এইখানে নাম্বারিং করি 1 2 3, তাহলে 3 নাম্বার কার্বনে আছে, 4 5 6, 6 নাম্বার কার্বনে আছে। তাহলে আমাদের সিঙ্গেল বন্ড মানে sp3 কই আছে, 3 নম্বরে আছে আর 6 নম্বরে আছে, তাহলে অ্যানসার হবে বি, 3 আর 6। কথা কি বুঝতে পারছো কিনা, কথা কি বুঝতে পারছো কিনা, হ্যাঁ মেবি 3 আর 6, মেবি না, একদম ঠিক অ্যানসার ডিরেক্ট দিবা, অ্যানসারে কোনো মেবি আমি পছন্দ করি না, অ্যানসার তুমি দিবা, ভুল হলে আমি কোনো বকাবকি করবো না, কারণ এদিকে আমরা শিখতে আসছি, রাইট। আমি চাই তোমরা সবাই পার্টিসিপেট করো, ভুল করলে আমি শিখাবো, কোনো প্যারা নাই তো, আমি তো ওইদিকে রেডি আছি শেখানোর জন্য। আচ্ছা, এবার হচ্ছে সবচেয়ে প্যারাদায়ক তোমাদের কাছে লাগে যে ভাইয়া আমি সংকরণ নির্ণয় করতে পারি কিন্তু আমি গঠনগুলো মুখস্থ করতে হয়। এই যে এদিকে যে হচ্ছে আছে না, এই যে সোহাগ বাবু হচ্ছে কি করে, হ্যাঁ সবসময় মুখস্থ করে, হ্যাঁ ফর্মুলা sp2 ত্রিভুজাকার, sp2 ত্রিভুজাকার, sp2 ত্রিভুজাকার, sp2 ত্রিভুজাকার, sp3 হ্যাঁ sp3 হ্যাঁ sp3 হ্যাঁ sp3, এরকম ভাবে মুখস্থ করতে থাকে। বাট এটা করা যাবে না, এটা একদম ইজিলি মুখস্থ করা যায়। প্রথমত হচ্ছে যে আমরা যে সূত্র, এই সূত্র আমি এমনি সূত্র দিয়ে মুখস্থ করতে আমার কাছে কঠিন লাগে, আমি সবসময় মুখস্থ করছি হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, আমি হচ্ছে এইভাবে মুখস্থ করতাম, ঠিক আছে। তাহলে হাফ কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ ইলেকট্রন প্লাস একযোজী পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, এটা দ্বারা কি বুঝাইলেন। চলো আমি একটা উদাহরণের জন্য হচ্ছে আমি PCl5 নেই, PCl5 ওকে নিলাম, ধরো PCl5। এখন তুমি যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো তো, ফসফরাস কত 15 না, 15, তাহলে যদি ইলেকট্রন বিন্যাস করো 2 8 আর একটা কি 5, 2 8 আর একটা হচ্ছে 5। আচ্ছা, আর ক্লোরিন কয়টা আছে ভাইয়া, ক্লোরিন আছে এদিকে 5টা, তাহলে আমরা জানি হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কোনটা, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে অবশ্যই ফসফরাস, তাহলে ফসফরাসের সর্বশেষ ইলেকট্রন আছে 5টা প্লাস একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণু আছে ক্লোরিন, ক্লোরিনের পাশে 5টা, হাফ ইন্টু 5 প্লাস 5, যার অ্যান্সার হচ্ছে 5। 5 মানে কি, 5 মানে হচ্ছে দেখো তো sp3, এ হলো 4, এ হলো ডি,
sp3d। কথা কি বুঝতেছো কি না? এটা ঠিক আছে না? তাহলে sp3d এটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ 5 হচ্ছে sp3d তাহলে এটা সংকরণ কি? এটা সংকরণ হচ্ছে sp3d। এখন এই যে আকারগুলা মনে থাকে না কার কার দেখি? যদি মনে থাকে তাহলে আমি পড়াবো না, যদি দেখি আকার মনে থাকে তাহলে তো আমার কষ্ট করে লাভ নেই, রাইট? তো তুমি আগে কমেন্টে জানাও যে তোমাদের মনে থাকে কিনা, মনে থাকলে তো ইয়েস আর না থাকলে তো নো, এটাই কমেন্টে লেখো মনে থাকে কিনা। যদি মনে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে তো এদিকে আর নাই। তোমরা একটু দ্রুত জানাও যে মনে থাকে কিনা, 1 মিনিট টাইম, 54 মধ্যে আমি, যদি তোমরা বলো যে ভাই মনে থাকে তাহলে তো ভালো, না থাকলে আবার শিখাবো, খুব দ্রুত জানো। থাকে না, আচ্ছা যদি মনে না থাকে তাহলে হচ্ছে আমি একটু সহজ করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করি, খুব মনোযোগ দিবা। হ্যাঁ এই এখনের স্লাইডটাতে খুব মনোযোগ দিবা। দেখো তো ভাই এদিকে কি আছে? এসপি। আচ্ছা এসপি এর আকার সরল রৈখিক, এটা কেমনে মনে থাকবে? দেখো তো এই যে একটা ডট দিবা এস, একটা ডট দিবা পি, এই দুটো যদি যোগ করো তাহলে কি একটা এস একটা পি, তাহলে এটা কি হইলো? সরল রৈখিক হইলো না? সরল রৈখিক হইলো। ব্যাপারটা মনোযোগ দিয়ে বুঝো। এরপর এদিকে কি আছে? sp2, তার মানে একটা এস আর দুইটা পি, একটা এস দুইটা পি, তাহলে এটা কি ত্রিভুজ? আচ্ছা এখন দেখো তো একটা এস তিনটা পি, একটা এস তিনটা পি, এটা কি হলো? হইলো না চতুস্তলকীয় বা চতুর্ভুজ? এটা কি হইলো কি না চতুর্ভুজ? হ্যাঁ হয়ে গেছে। এটা কি চতুর্ভুজ হয়েছে কি না? এটা চতুর্ভুজ হয়েছে কি না একটু জানাও তো। আচ্ছা এটা চতুর্ভুজ হয়েছে কিনা একটু জানাও। হ্যাঁ হয়েছে। এখন হচ্ছে আমাদের অ্যান্সার আসলো 5, তাহলে কেমনে মুখস্থ করবো দেখো তো, একটু ভাইয়ের সাথে মনোযোগ দাও। 5 মানে কি দেখো তো? 5 কে আমরা এটা মনে রাখতে পারবো না? ত্রিকোণীয় দ্বিপিরামিড। কেমনে মনে রাখবা দেখো, ত্রি মানে কত? 3, দ্বি মানে কত? 2, কি রে লেখা জায়গা কেন? ত্রি মানে 3, দ্বি মানে 2, তাহলে 5 কি 3 প্লাস 2, তাহলে 5 হলে কি sp3d, ত্রিকোণীয় দ্বিপিরামিড 3 প্লাস 2। আচ্ছা সাদিক ভাই, হ্যাঁ ল্যাপটপে মনে হয় চার্জ নাই, একটু দেখেন তো। আমার নিজের ফোনেও চার্জ নাই, চার্জার আছে কিনা? কোনটা কোনটা? আচ্ছা আপনার কাছে চার্জার আছে এক্সট্রা আইফোনের? আচ্ছা নাহলে আপনি একটা ইয়া করেন, আপনি একটা ফোন নাইলে দেন আমারে, মানে একটা ফোন আমারে দেন যদি অফিসে থাকে। হ্যাঁ হ্যাঁ জাস্ট কমেন্ট দেখব। আচ্ছা এই হচ্ছে প্রথমত আলাপ, ঠিক আছে? আচ্ছা তারপরে হচ্ছে এবার যদি আসো sp3d2, এটার ক্ষেত্রে একটু পরে আসতেছি আমি, এরপরেরটাতে আসো sp3d3। আচ্ছা sp3d3 এর ক্ষেত্রে একটু লক্ষ্য করো তো, sp3d3 এটা কি আছে ভাইয়া? পঞ্চকোণীয় দ্বিপিরামিড। পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পঞ্চকোণীয় কি আছে? পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। আচ্ছা তাহলে পঞ্চকোণীয় মানে কি? 5, দ্বি মানে 2, তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7, তাহলে 7 কি? পঞ্চকোণীয় দ্বিপিরামিড, পঞ্চকোণীয় দ্বিপিরামিড। 5 আর 2 যোগ করলে 7, 7 হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, 7 হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড, 7 হচ্ছে পঞ্চকোণীয় দ্বিপিরামিড। এখন আসো 6 কেমনে মুখস্থ করব? 6 হচ্ছে দেখো তো কি আছে? বর্গাকার দ্বিপিরামিড। বর্গ মানে 4, দ্বি মানে 2, বর্গ মানে 4, দ্বি মানে 2, 4 আর 2 কত? 6, তাহলে বর্গাকার দ্বিপিরামিড মানে কি? 6। ব্যাপারটা কি বুঝতে পারতেছো কিনা আমাকে একটু জানাও তো। আমি শুরু থেকে একটু বলি, এস আর পি যেটা যোগ করে দিলাম সরল রেখা, sp2, তাহলে কি একটা এস দুইটা পি, টোটাল একটা ত্রিভুজ। এটা কি এটা আইফোনের অরিজিনাল চার্জার না নাকি অ্যাঙ্করের চার্জার? আচ্ছা অফিশিয়াল হইলে দিছে। ও আমারটা তো আবার টাইপ সি, এখন তো 16 তো টাইপ সি। আচ্ছা বাদ দেন, ক্লাস শেষ হয়ে যাবো, প্যারা নেই, নেন। আচ্ছা তারপরে হচ্ছে আমরা যদি আমরা sp3 তে যাই, একটা এস তিনটা পি, ধর এদিকে একটা এস আছে আর এদিকে তিনটা পি আছে, তাহলে চারটা জিনিস দিয়ে আমরা কি চতুর্ভুজ বানাই ফেলতে পারবো না? চতুর্ভুজ বানাই ফেলতে পারবো। এরপরে যদি আসো sp3d2, এটা আমরা কিভাবে মনে রাখবো? sp3d2 মানে কি? কত?
3 আর 1 4 আর 2 কত 6, 6 মানে কি 6 মানে হচ্ছে যে বর্গাকার দ্বি পিরামিড, বর্গ মানে 4, দ্বি মানে 2, 4 আর 2 6। ওকে, আলাপ শেষ। তারপর হচ্ছে 7, 7 কেমনে মনে রাখবো, পঞ্চকোণীয় দ্বি পিরামিড, পঞ্চ মানে 5, দ্বি মানে 2, তাহলে পঞ্চকোণীয় দ্বি পিরামিড মানে 5 আর 2 যোগ করলে 7। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা, ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? আর ভুল হবে, তুমি মেডিকেলে পরীক্ষা দাও, বুয়েটে পরীক্ষা দাও, ডেন্টালে পরীক্ষা দাও, বিউপি পরীক্ষা দাও, এমএসটি পরীক্ষা দাও, ডিইউ পরীক্ষা দাও, বাকরি বি গুচ্ছ যাই পরীক্ষা দাও, এইগুলা অনেক ইম্পর্টেন্ট। কথা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আর ভুল হবে কিনা? ওকে, এই যে দেখো এদিকে হচ্ছে সবগুলার আকার গঠন আমি সবগুলা তোমাদেরকে দিয়ে দিছি, যার জন্য তোমরা একটু রিলেট করে পড়তে পারো, ঠিক আছে? এবার হচ্ছে দেখো NH4+ মানে অ্যামোনিয়াম প্লাস আয়নের আকৃতি কিরূপ, চলো আগে এটা সংকরণ বের করি। অ্যামোনিয়া মানে কি 7, 7 মানে কত 2,5 নাইট্রোজেন, রাইট? আর হাইড্রোজেন আছে 4টা। আচ্ছা, তাহলে এদিকে কত আসবে, হাফ ইন্টু 5 প্লাস 4, যেহেতু এদিকে ক্যাটায়ন আছে তার মানে এদিকে মাইনাস হবে, -1, তাহলে 5 4 9, 9 এর 1 হচ্ছে 8, 8 এর অর্ধেক হচ্ছে 4, 4 মানে কি sp3, sp3 মানে কি 3 আর 1 4, 4 মানে কি ভাইয়া চতুর্ভুজ, 4 মানে কি চতুর্ভুজ, তাহলে অ্যানসার কি চতুস্তলকীয়, অ্যানসার কি চতুস্তলকীয়, অ্যানসার কি চতুস্তলকীয়। বুঝতে পারছো কিনা? অ্যানসার কি চতুস্তলকীয়, বুঝতে পারছো কিনা? এক্স্যাক্টলি সি, এই তো বাচ্চারা পারতেছে, ভুল আবার কেমনে হয়। আচ্ছা, এবার আসো নিচের যৌগগুলির আকৃতি কেমন। আকৃতি তো একবারে সহজ, এই আকৃতি ডিপেন্ড করেছে লন পেয়ার ইলেকট্রনের জন্য, আকৃতি ডিপেন্ড করে কি লন পেয়ার ইলেকট্রনের জন্য, আকৃতি ডিপেন্ড করে লন পেয়ার ইলেকট্রনের জন্য। তাহলে প্রতিটি লোন পেয়ারের জন্য বন্ধন কোণ আড়াই ডিগ্রি করে কমে। প্রতিটি লন পেয়ারের জন্য বন্ধন কোণ কত, আড়াই ডিগ্রি করে কমে। তাহলে আমরা জানি হচ্ছে sp3 এর বন্ধন কোণ কত, 109.5 ডিগ্রি। এদিকে লন পেয়ার ইলেকট্রন কয়টা আছে, একটা, কয়টা আছে একটা, এদিকে লন পেয়ার ইলেকট্রন আছে 2টা, তাহলে প্রতিটার জন্য যদি কমে তাহলে NH3 এর ক্ষেত্রে কত হবে, NH3 এর ক্ষেত্রে বন্ধন কোণটা কত হবে 109.5 মাইনাস আড়াই, তাহলে কত 107 ডিগ্রি। আচ্ছা, আর পানির ক্ষেত্রে কত হবে, পানির ক্ষেত্রে হচ্ছে 109.5 মাইনাস আড়াই ইন্টু 2, কারণ 2টা লন পেয়ার, তাহলে হচ্ছে 5, 109.5 মাইনাস 5, 104.5 ডিগ্রি। এই হচ্ছে মোটামুটি আলাপ, এই হচ্ছে কি মোটামুটি আলাপ। আশা করি তোমরা এই ব্যাপারটা জানো অলরেডি, তাও আমি হচ্ছে একটু মনে করাই দিলাম যে প্রত্যেকটি লন পেয়ার ইলেকট্রনের জন্য আড়াই ডিগ্রি করে কমে। ওকে, এবার আসা হচ্ছে আমাদের, হ্যাঁ এই প্রশ্নগুলোর ক্ষেত্রে অনেকে বোঝার চেষ্টা করে, আচ্ছা sp2 এর সাথে sp3 হইছে, হ্যান ত্যান, একটু চিত্র আঁকি, একটু ভাবি। ভাই তোর কাছে টাইম মাত্র 45 সেকেন্ডস, 45 সেকেন্ডস মাত্র। আর মেডিকেলের ক্ষেত্রে কত, আরো কম, যেহেতু 60 মিনিটের মধ্যে 100টা দাগাইতে হয়। তাহলে ভাই এত কাহিনী করার সময় নাই, তুই জাস্ট এইটার ক্ষেত্রে কি করবি, এটার ক্ষেত্রে হচ্ছে এই যে দেখ কি আছে এদিকে, সংকরণের ফলে সৃষ্ট sp2 সংকরিত, এই যে সংকরিত অরবিটাল এবং অসংকরিত অরবিটাল। এই সংকরিত আর অসংকরিত অরবিটাল এই দুইটা ওয়ার্ড দেখলে ডিরেক্ট 90 ডিগ্রি দাগাই দিবি। এই সংকরিত আর অসংকরিত অরবিটাল দেখলে ডিরেক্ট কি 90 ডিগ্রি দাগাই দিবি। তাও যদি কেউ বুঝতে চাস, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণটা। সংকরিত আর অসংকরিত পি অরবিটালের মধ্যে যে কোণটা হয় এটা হচ্ছে এরকম কোণ। সংকরিত অসংকরিত দেখলেই ডিরেক্ট 90 ডিগ্রি দাগাই দিবি, এত কাহিনী করার সময় নাই। আচ্ছা, তারপর হচ্ছে যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আরে ফোনে চার্জ নাই। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে আমরা বলবো পোলারায়ন। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে আমরা বলবো পোলারায়ন। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্যকে আমরা বলবো কি পোলারায়ন। যার পোলারায়ন যত বেশি তার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি। আচ্ছা, তাহলে পোলারায়ন কেমনে মনে রাখবো? পোলারায়ন মনে রাখার টেকনিক হচ্ছে 3টা। কয়টা? পোলারায়ন মনে রাখার টেকনিক হচ্ছে ভাইয়া মাত্র 3টা। 3টা কি? প্রথম টেকনিক হচ্ছে ক্যাট যত ছোট, ক্যাট মানে কি বিড়াল, ক্যাট মানে কি বিড়াল, তার মানে হচ্ছে ক্যাটায়ন যত ছোট হয়, ক্যাট যত ছোট হয়, ক্যাট যত কি হয় ছোট হয়।
আচ্ছা, আর অ্যানায়ন দিয়ে মনে রাখবে আমি। তাহলে আচ্ছা বলতো, আমার বিড়াল বড় হবে নাকি আমি বড় হব? অবশ্যই আমি বড় হব। তার মানে ফাজানের নীতির ক্ষেত্রে কি, বিড়াল যত ছোট মানে ক্যাট যত ছোট, অ্যানায়ন মানে কি আমি যত বড়, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আমি এবং ক্যাটায়নের চার্জ যত বেশি। সাদিক ভাই একটা মোবাইল দিয়েন তাড়াতাড়ি, 1% হয়ে গেছে চার্জ। ওই যে আইফোন, আমি হটস্পট। ই আছে নাকি, কি বলে, ডাটা কেবল, ডাটা কেবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা কইতাস। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা যদি একটু বুঝতে চাই, তাহলে আমরা যদি এই জিনিসটা খেয়াল করি, ক্যাটায়ন যত ছোট হয় মানে ক্যাট যত ছোট হয়, আর আমি যত বড় হই, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হয়। ক্যাটায়ন এবং অ্যানায়নের কি হয়, চার্জ যত বেশি হয়। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হয়। পয়েন্ট নাম্বার 1, ক্যাট যত ছোট আমি যত বড়। 2 নাম্বার, আমার এবং আমার বিড়ালের চার্জ যত বেশি হবে। এবং 3 নাম্বার হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, ফাজানের নীতি অনুসারে এটার পোলারায়ন বা সমযোজী বৈশিষ্ট্য বেশি। এই 3টা পয়েন্ট বুঝছো কিনা আন্ডা বাচ্চারা? এই 3টা পয়েন্ট বুঝছো কিনা আমাকে একটু জানাও তো। এই 3টা পয়েন্ট বুঝছো কিনা আমাকে একটু জানো। এই 3টা পয়েন্ট বুঝছো কিনা আমাকে একটু জানো। এই 3টা পয়েন্ট বুঝছো কিনা আমাকে একটু জানো। তাহলে কি হলো, প্রথমে ক্যাটায়ন যত ছোট হয় অ্যানায়ন যত বড় হয়, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রনে ডি এবং এফ অরবিটালে ইলেকট্রন থাকলে। এবার আসো আমরা যদি একটু ব্যাখ্যাতে চলে যাই, তাহলে আমরা জানি যে কি, আমরা প্রথমে বলছি যে ক্যাটায়ন যত ছোট হয়, তাহলে লিথিয়ামের আকার কম্পারেটিভলি ছোট, তারপরে সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম। এই ক্ষেত্রে হচ্ছে এই কারণে কি হলো, তাহলে লিথিয়াম সবচেয়ে বড় পোলারায়ন, তারপর হচ্ছে যে সোডিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম। আচ্ছা, এবং এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে দেখো যেটা কমন থাকবে এটা আগে বাদ দিবা, এটা তো বাদ। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা জানি কি অ্যানায়ন যত বড় হয় তত পোলারায়ন বেশি, তাহলে আয়োডিনের আকার হচ্ছে বড়, এই কারণে আয়োডিনের পোলারায়ন বেশি। গেল 3 নম্বরে দেখো তো, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটা কি ঠিক আছে? এটা ঠিক নাই। কিভাবে বুঝলেন ভাইয়া ঠিক নাই? কারণ হচ্ছে এদিকে দেখো তো, সোডিয়ামের চার্জ 1, ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে 2, অ্যালুমিনিয়ামের চার্জ হচ্ছে 3। আমরা কি জানি, ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যার চার্জ যত বেশি তার পোলারায়ন বেশি। এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে এটার পোলারায়ন সবচেয়ে বেশি, তারপরে এটার। এবার হচ্ছে ব্যাপারটা ঠিক আছে, এবার হচ্ছে ব্যাপারটা কি ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা বলছিলাম যে ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে তাহলে তার পোলারায়ন বেশি। ধরো ক্যালসিয়াম আর জিঙ্কের ক্ষেত্রে তুমি যদি একটু তুলনা করো, ক্যালসিয়ামের ডি তে ইলেকট্রন আছে 0টা, জিঙ্কের আছে 10টা, তাহলে কার পোলারায়ন বেশি হবে? অবশ্যই জিঙ্কের পোলারায়ন বেশি হবে। এই হচ্ছে পোলারায়নের বেসিক আলাপ। এ হচ্ছে পোলারায়নের বেসিক আলাপ। এ হচ্ছে কি পোলারায়নের একদম ইজিয়েস্ট আলাপ। এবার আসো আমাদের পরবর্তী আলাপ হচ্ছে আমাদের দ্রাব্যতার ক্রম। আমরা জাস্ট পোলারায়ন নির্ণয় করব, বাকিগুলা একবার একটা সমীকরণ দিয়ে শিখে ফেলবো। জাস্ট পোলারায়ন নির্ণয় করা তোরা বুঝবি, বাকিগুলা একদম সহজভাবে শিখে যাবি। আয়, পোলারায়ন নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? আমরা পোলারায়ন নির্ণয়ের ক্ষেত্রে আমরা ফাজানের নীতি বলছিলাম যে ক্যাট, আমার বিড়াল যত ছোট হবে আমি যত বড় হবো, 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, আমার বিড়াল এবং আমির মধ্যে যদি হচ্ছে কি চার্জ যত বেশি হবে। 3 নাম্বার পয়েন্ট কি, ক্যাটায়নের হচ্ছে ডি এবং এফ অরবিটালে যদি ইলেকট্রন থাকে, ঠিক না? তাহলে এবার দেখতো আমি এদিকের কিছুই নির্ণয় করব না, আমি জাস্ট হচ্ছে এদিকের পোলারায়ন নির্ণয় করব। পোলারায়নের ক্ষেত্রে দেখতো এটা যেহেতু কমন, এটা শুরুতেই বাদ। তাহলে পোলারায়নের ক্ষেত্রে কার পোলারায়ন বেশি? আমরা জানি হচ্ছে পোলারায়নের ক্ষেত্রে পোলারায়ন, রাইট? পোলারায়নের ক্ষেত্রে হচ্ছে আয়োডিনের বেশি, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন, রাইট? এখন অলওয়েজ মনে রাখবি হচ্ছে পোলারায়ন হচ্ছে দ্রাব্যতার উল্টা। পোলারায়ন একটা ইকুয়েশন আমি দাঁড় করে, পোলারায়ন ইজ প্রপোর্শনাল টু 1 / দ্রাব্যতা। খুব সুন্দর কথা, পোলারায়ন হচ্ছে 1 / দ্রাব্যতা। এর পরবর্তী যদি আমি আলাপে আসি যে তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্বের ক্ষেত্রে কি হচ্ছে বলতো? তাপীয় স্থায়িত্বের ক্ষেত্রে পোলারায়ন হচ্ছে 1 / তাপীয় স্থায়িত্ব, 1 / তাপীয় স্থায়িত্ব। তারপরে লাস্টে যেটা আছে এটা হচ্ছে তাপীয় বিয়োজন, তাপীয়
বিয়োজন। তাহলে আমরা এদিক থেকে একটা মোটামুটি ইকুয়েশন দাঁড় করাইতে পারলাম। ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে যে ভাই ইকুয়েশনটা হচ্ছে কি, ওয়েট, আমরা হচ্ছে মোটামুটি একটা ইকুয়েশন দাঁড় করাতে পারলাম, এবং ইকুয়েশনটা হচ্ছে কি, ইকুয়েশনটা হচ্ছে পোলারায়ন হচ্ছে 1/, দ্রাব্যতা 1/, তাপীয় স্থায়িত্ব আর তাপীয় বিয়োজন। তার মানে আমরা যে কোনো হচ্ছে ক্রম দিলে আমরা জাস্ট পোলারায়ন নির্ণয় করব।